গেছিলেন, সাথে একজন বাংলাদেশের বিখ্যাত হোমিওপ্যাথ, উনিও সাথে গেছিলেন। তো তো ওইখানে যে ওনার অনেক বেশি গ্যাস হওয়া শুরু করছিল, অনেক বেশি গ্যাস। তো যার কারণে উজু রাখা কষ্ট হয়ে যাইতেছিল। তো বলছিল যে ইগনেশিয়া খান, এটা উপকার হবে, ওই হোমিওপ্যাথিক ডাক্তার। তো আসেন তো দেখি আজকে আসলে ইগনেশিয়া এত বেশি গ্যাস হয় কিনা, এত বেশি বায়ু হয় কিনা। তো রেপার্টরিতে দেখি। ফ্লেটাস দেখি, ফ্লেটাস। ফ্লেটাসের মধ্যে ইগনেশিয়া 5 গ্রেডের একটা মেডিসিন। তো বলতেছিল যে এটা খাওয়ার পরে পেটের গ্যাস কমে গেছে সত্যি সত্যি। তো এই জিনিসটা আমার আগে জানা ছিল না, তারপর এখান থেকে জানলাম। ইগনেশিয়া আমরা তো জানিস, সবাই ইগনেশিয়া সম্পর্কে কম বেশি জানি। তো ইগনেশিয়ার একটা ঘটনা হলো যে এখানে আমরা জানি যে দুঃখ থেকে, কষ্ট থেকে যদি কোনো সমস্যার সূত্রপাত হয়, সেখানে আমরা ইগনেশিয়ার চিন্তা করি, এবং বিশেষ করে যেটা হলো নতুন নতুন দুঃখ, পুরাতন দুঃখ না, সেক্ষেত্রে ইগনেশিয়াটা বেশি ব্যবহার হয়। যে স্যাডনেস যদি দেখি, স্যাডনেসের মধ্যে স্যাডনেসের মধ্যে তো ইগনেশিয়া থাকবেই। ইগনেশিয়া ফার্স্ট গ্রেডে আছে। তো একটা আছে স্যাডনেস একিউট, দ্বারা একুইটের মধ্যে অবশ্য কার্সেনাসিন দিছে এখানে। একটা আছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট। একটা হলো গ্রিফ, গ্রিফ আর একটা হলো স্যাডনেস। স্যাডনেসটা বড় টার্ম। গ্রিফ হলো যখন এই আপনার ফ্যামিলির কেউ মারা যায়, হ্যাঁ, বা কোনো বা কাছের খুব মানুষ এরকম কেউ মারা যায় বা লস করছেন, সেগুলোতে গ্রিফ বেশি। হ্যাঁ, এইগুলাতে গ্রিফ শব্দটা বেশি ব্যবহার হয়। আর স্যাডনেস নানান ভাবে হইতে পারে, ধরেন আপনার জমি হারাইছেন বা ব্যবসায় লস হয়েছে, সেগুলোতে হইতে পারে। তো এলিমেন্টস ফ্রম ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমরা দেখতে পারি, একটা রুব্রিক্স আছে, এলিমেন্টস ফ্রম ডিসঅ্যাপয়েন্টমেন্ট। তো সেখানে প্রেমিকা হারানো কোনো ধরবো স্যার? সেটাও ডিসঅ্যাপয়েন্টমেন্টের ভিতরেই পড়ে, যেগুলাতে মানুষের মানে মানুষ জড়িত যেগুলোর সাথে। হ্যাঁ, তো ডিসঅ্যাপয়েন্টমেন্ট মধ্যে দেখেন এলিমেন্টস কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট থেকে তাদের সমস্যা দেখা দিচ্ছে। এখানে দেখেন অরাম, ইগনিশিয়া, স্টেপিসেগ্রিয়া, হ্যাঁ, তারপরে নেট্রামিউর, পালসিটিল, এগুলো আছে। তো এখানে দেখেন নিচে একটা আছে কি, নিউ এবং ওল্ড। হ্যাঁ, ডিসঅ্যাপয়েন্টমেন্ট যদি নতুন হয়, সাম্প্রতিক কোনো, তাহলে সেক্ষেত্রে ইগনিশিয়াটা বেশি আসে। আর পুরাতন ডিসঅ্যাপয়েন্টমেন্ট, সেখানে আপনার ন্যাট্রামিওটা বেশি আসে। আমার কাছে একটা রুগী আসছিল, ওনার হাজবেন্ড ইয়া কি বলে, ওই র্যাবে ছিল, তখন র্যাবে কর্মরত ছিলেন। তো ওনার ওনার ওয়াইফকে নিয়ে আসছে, মানসিক রোগী পুরা। তো মানসিক রোগী আমি সামনে যখন দেখতেছিলাম, এটা আমার শুরুর দিকের কেস ছিল, আমি ফার্স্টে ধরতে পারতেছিলাম না যে রোগীটা কিসের হইতে পারে। তখন দেখি যে ওই মানসিক অবস্থার মধ্যে সে দীর্ঘ নিঃশ্বাস ফেলতেছে। পরে আরো খোঁজ খবর নিলাম, পরে শুনলাম যে তার কয়েক মাস আগে তার একটা ডেলিভারি হয়েছিল, বাচ্চাটা মারা গেছিল, মানে হওয়ার
কিছুক্ষণের মধ্যেই মারা যায় বাচ্চারা। তো আমার জন্য তখন সহজ হয়ে গেল যে ওই মানসিক রোগীর জন্য তখন ইগনিশিয়া দেওয়া নেই, কিন্তু সেটা ঠিক হয়ে গেল। কিন্তু বলা হয়ে থাকে ইগনিশিয়া হইল স্বল্পক্রিয় মেডিসিন। হ্যাঁ, এই যে মানসিক অবস্থা ঠিক হয়ে গেল তার আবার এক এক না ১.৫ বছর পরে তার আবার মানসিক সমস্যা দেখা দেয় এবং সেইখানেও ওই সেম ঘটনা ঘটছে যে একটা বাচ্চা তার নষ্ট হয়ে গেছিল। তারপরের দিকে আবার সে মানসিকভাবে বি- আহ, এই বিশৃঙ্খলাগ্রস্ত হয়ে পড়ে। তখন তাকে ইগনিশিয়া দেওয়ার পরে পরবর্তীতে তাকে অন্যান্য চিকিৎসা দেওয়া লাগছে এবং পরবর্তীতে লাস্টে যে বাচ্চাটা হয়েছিল এটা সুস্থ হয়েছে, কোনো সমস্যা হয় না। এই জন্য অনেক সময় ইগনিশিয়া, এই যে মরিসনের মধ্যে এটা আছে যে অনেকগুলা প্যাথোলজির মানে অনেকগুলা সমস্যার মধ্যে ইগনিশিয়ার যে সাবটা সেটা সবার উপরে থাকে। তো অনেক সময় এই জন্য অনেক ডাক্তাররা এটা স্বল্পক্রিয়া মেডিসিন বলছে, কারণ এই ইগনিশিয়া দেওয়ার পর উপরের সুপারফিশিয়াল লেয়ারটা চলে যায়, তখন ভিতরে অনেক অনেক লেয়ার থাকে যার জন্য গভীর ক্রিয়াশীল মেডিসিন লাগে। তো আর যদি রোগীর প্যাথোলজি খুব বেশি সিরিয়াস না হয়, অনেক সময় দেখা যায় শুধু ইগনিশিয়া দিয়ে আপনার রোগটা হয়তো সেরে যাবে। তো ওই রোগীটার কথা মনে হলো। আরেকটা রোগীর কথা বলি আপনাদের কাছে, যে এটাও মানসিক আঘাত থেকেই। তা এটা হচ্ছে নিয়ে আসছে তার ছেলেরা, মোটামুটি একটু বয়স্ক মহিলা। হ্যাঁ, তার সাথে তার ২ সন্তান মনে হয় আসছে। তো কি সমস্যা, যে বেশি কথাবার্তা বলে না, হঠাৎ করে একা একাই হাসে, আবার কাঁদে, ঝুম ধরে বসে থাকে। তো খুব ভয় পাইতেছে, ভীত। তো আমি হিস্টোরি নিলাম, ভালো করে শুনলাম যে তাদের বাড়ির পাশে জমি নিয়ে একটা সমস্যা, জমির রাস্তা তৈরি করা নিয়ে সমস্যা। তাদের জমির উপর দিয়ে জোর করে রাস্তা নিয়ে নিচ্ছে, এরকম জাতীয় কিছু একটা প্রবলেম, এবং তারা নাকি খুব ভয় দেখাইছে যদি কিছু করে তার সন্তানদের মানে সন্তানদের উপর আঘাত আসবে, এইটা চিন্তা করে ওই মহিলা মানসিকভাবে এরকম বিপর্যস্ত হয়ে পড়ছে। তো সেই ক্ষেত্রে মহিলাটা ওই দীর্ঘ নিঃশ্বাসটা ছিল। মানে অনেক সময় রোগীদের দীর্ঘ নিঃশ্বাস ফেলা দেখেও আপনি যদি আপনার কেস টেকিং করতেছেন, হঠাৎ করে দেখলেন যে দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছে, তখন একটু একটু ওই ব্যাপারে একটু ইনকোয়ারি করবেন যে দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছে এর পিছনে কোনো কারণ আছে কিনা। তো আমি ওইখানে দেখেছিলাম যে দেখেন, এক হইছে তার জমি নিয়ে যাচ্ছে, এটা একটা তার তার কষ্ট। আর ২ হলো যে এখানে একটু ভয়ের ব্যাপার আসে। সে কিন্তু ভয় পেয়েছে। হ্যাঁ? যে তাদের সন্তানদের ক্ষতি করবে। তারা একটু ভয়-টয় দেখাইছে। তো ailments from fright, হ্যাঁ? একটা তো ডিসঅ্যাপয়েন্ট বা আছেই। আবার ভয় থেকে সমস্যা শুরু হয়। সেখানেও দেখেন এই যে ইগনিশিয়াটা আছে। তো the ailments from pride, ailments from grief, ailments from disappointment, এগুলো থেকে আপনার এই ইগনিশিয়া একটা, এগুলোর জন্য ইগনিশিয়া একটা বড় মেডিসিন। তো ওই মহিলার জন্য ইগনিশিয়া দেওয়ার পরেই ঠিক হয়ে গেছে। এটা বেশি দিন ওষুধ খাওয়াতে হয়নি। তো আরো কিছু শারীরিক ফিজিক্যাল কন্ডিশনের জন্য ইগনিশিয়া দিয়েছি, কিন্তু সবকিছু এখন মাথায় আসতেছে না। আর অনেক সময় দেখা যায় এমন কিছু রুগী আছে যেগুলাতে হয়তো মাঝখানে কোনো ইগনিশিয়া লাগছে। যে ঢাকায় আমার একটা রুগী আছে। তো ওই রুগীটার গা ব্যথা প্রচণ্ড এবং বিভিন্ন সময় বিভিন্ন ওষুধ দেই। তো একদিন আসছে খুব একটু অস্থিরতা কিরকম জানি তারা লাগতেছে। পরে খবর-টবর জানিও, আগে জানতাম যেহেতু পুরো বহুদিন ধরে আমার কাছে আসে। তারা ফাইন্যান্সিয়ালি খুব সমস্যায় আছে। ছেলেটা মালয়েশিয়া গেছিল পড়াশোনা করতে। সেখানে যেয়ে হঠাৎ করে নাকি কি সমস্যা হয়েছে, অ্যাক্সিডেন্টের ভিতরে পড়ছে। এবং ওই যে তার কষ্ট, এদিকে ওই টাকা-পয়সার ব্যাপার, এখান থেকে টাকা পাঠাইতে হচ্ছে, এদিকে টাকার ইনকাম নাই। তারপরে হইছে ছেলে ওইখানে একটা কষ্টের মধ্যে পড়ছে। এগুলা নিয়ে টেনশন, তারপরে এই যে এই কষ্টবোধ, সে বলতেছে বিয়ের পরের থেকেই তার অন্যান্য বোনগুলা সবাই ভালো আছে। কিন্তু তার এই যে অর্থনৈতিক কষ্ট, এই কষ্ট নিয়ে সে মানে আসছে। লম্বা দিনের কষ্ট যদিও। কিন্তু ওই যে মালয়েশিয়ায় যে ঘটনাটা তার ছেলের জন্য হয়েছে, এটা সাম্প্রতিক। এবং তার এই অবস্থা দেখে আমি তার ইগনিশিয়া দিয়েছিলাম। ওই মুহূর্তের জন্য ইগনিশিয়া 4 পর্যন্ত যখন দিয়েছিলাম,
ওই মুহূর্তের জন্য তার ব্যথাও কমে গেছিল শরীরের, এবং তার মানসিক যে অস্থিরতা, যে টেনশন, যে হতাশ ভাবটা ছিল, সেটা অনেকটাই লাঘব হয়ে গেছিল। আরেকটা জিনিস হইলো যে আপনার কোনো কারণ যদি সামনে থাকে, সেখানে ওষুধ দিয়ে হয়তো আপনি মানে কমাইতে পারবেন, কিন্তু যেহেতু দূর হয় নাই, দুঃখ কষ্ট তো কিছু থাকবেই। তো M4 পর্যন্ত তার অনেক বেশি তার উন্নতি হয়েছে, পরবর্তীতে অবশ্য তাকে অন্য মেডিসিন দিছে। এরকম অনেক রোগী আছে যেগুলাতে অনেক সময় ইগনিশিয়া এরকম দরকার হয়। শওকত আলী ভুঁইয়া, এই শেখ ফারুক এলাহি স্যারের সাথে চেম্বারে যখন যাইতাম তখন উনি আসতেন। তো বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের উনি সভাপতি ছিলেন। তো উনি একটা বলছেন যে অনেক সময় একটা রুগীতে ওষুধ দেওয়ার পরে দেখা যায় কাজ করে না। তখন দেখা যায় হঠাৎ করে দেখা যায় এদের মধ্যে ইগনিশিয়ার কিছু ব্যাপার স্যাপার থাকে, ঘটনা থাকে। তখন দেখা যায় ইগনিশিয়ার 2 ডোজ দিলে তখন ওই উপরের লেয়ারটা চলে যায়। উনি তো ওই লেয়ার হিসেবে বলে নাই, ইগনিশিয়া দেওয়ার পরে ওই অবস্থাটা চলে যায়, তারপরে দেখা যায় যে সেই অন্য ওষুধগুলো তখন কাজ করা শুরু করে। তো সেটাই, যে অনেক সময় দুঃখের একটা লেয়ার পড়ে থাকে। এই দুঃখের কারণে অনেক সময় এমন হয় যে ক্যান্সার পর্যন্ত রোগ হইতে পারে। এই জন্য একটা বই দেখেছিলাম যেখানে ক্যান্সারের ক্ষেত্রে উনি ইগনিশিয়া ওষুধটা ব্যবহার করছেন, ওই রাইটারটার নাম আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। তো গল্প গুজব শেষ, লোকজন মোটামুটি আসছে, আসেন এখন শুরু করি, বললেন শুরু করি। ইগনিশিয়া সে সম্পর্কে নিশ্চয়ই আপনাদের অনেক অভিজ্ঞতা আছে, তাই না? এই যে কম বেশি স্যার আমরা শিখি স্যার পরস্পর। স্যার ফার্স্ট পার্টে গল্প হলো, গল্পটাই মনে হচ্ছে বেশি উপকারী হলো জি জি পরবর্তীতে। হুম। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, সারা রাত যাত্রা দেখলাম, সকালে উঠে বলতেছে যে চলেন এখন আমরা পাঠ করি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু মনোযোগ দিবেন, আমি কিন্তু জিজ্ঞেস করব। হ্যাঁ, আমরা কি ইংলিশের আগে যে মেডিসিনটা আছে হাইড্রাস্টিস, এটা কি পড়ছিলাম? পার্সাল পড়ছিলাম আমরা স্যার, হুম, রিপার্সাল আমাদের সিরাজ হোসেন স্যার। স্যার হাইড্রাস্টিস পড়া হয়নি স্যার, মানে এই জার্নিতে। রিপার্সাল পড়াছিলাম আমাদের সিরাজ স্যার। ও আচ্ছা, তাহলে আমরা ইগনিশিয়াটা আগে পড়ি, যদি সময় পাই আজকে হাইড্রাস্টিস শেষ করে দেবো, আর যদি সময় না পাই তাহলে নেক্সট আরেকদিন পড়ব। জি স্যার, ঠিক আছে স্যার। জি, ইগনিশিয়া আমরা যে ইগনিশিয়া ডিসপেপসিয়া আর রেদার কমন। ইগনিশিয়া ডিসপেপসিয়া বরঞ্চ অনেক সময় সচরাচর পাওয়া যায় রোগীদের মধ্যে, এটা কমন অ্যান্ড ডেফিনিট ইন দেয়ার সিমটমস, তাদের সিমটমগুলোও সুনির্দিষ্ট। মোস্ট অফ দ্য ইগনিশিয়া কেসেস ওয়ান মিটস আর টিপিক্যাল এক্সাম্পল অফ নার্ভাস ডিসপেপসিয়া অফ ভেরিয়াস কাইন্ডস। নানা ধরনের যে ডিসপেপসিয়া হইতে পারে, তার মধ্যে ইগনিশিয়ার যে এই ডিসপেপসিয়া হয়, অজীর্ণতা হয়, বদহজম হয়, তার কারণ থাকে স্নায়বিক ডিসপেপসিয়া, এগুলা স্নায়ু গঠিত ডিসপেপসিয়া। তো অ্যান্ড দে আর অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ আনএক্সপেক্টেডনেস দ্যাট ইউ মিট উইথ ইন ইগনিশিয়া ইন এনি কন্ডিশন। ইগনিশিয়া রোগীদের মধ্যে এই যে নার্ভাস ডিসপেপসিয়া থাকে, এর সাথে আমরা তার বিভিন্ন কন্ডিশনের মধ্যে আমরা আরো কিছু জিনিস দেখি যেগুলা আনএক্সপেক্টেডনেস, মানে আমাদের প্রত্যাশিত বিষয় না, অপ্রত্যাশিত কিছু ঘটনা আমরা দেখি। আমরা জানি যে ইগনিশিয়াতে কিছু বিপরীত ধরনের জিনিস আছে, যেরকম একটা ঘটনা আমি বলি, যে তাদের ঢুক গিলতে কষ্ট হয়। হ্যাঁ, অনেক সময় ঢুক গিলতে কষ্ট হয়, কিন্তু দেখা যায় মানুষের ঢুক গিলতে কষ্ট হলে কি তার শক্ত জিনিস খাইতে পারে না, হ্যাঁ, নরম জিনিস খায়। কিন্তু ইগনিশিয়ার ক্ষেত্রে এই অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটে। সেটা কি, ইগনিশিয়ার বেলায় শক্ত জিনিস খেতে বরঞ্চ তার কোনো কষ্ট হয় না, নরম জিনিস খেতে, তরল জাতীয় জিনিস খেতে তার কষ্ট হয়। এই যে
অপ্রত্যাশিত কিছু ঘটনা ইগনিশিয়া রোগীদের মধ্যে ঘটে। যেরকম ইগনিশিয়া রোগী তার যে দুঃখ কষ্ট এগুলোতে যদি মানুষ যখন মানে কষ্টের মধ্যে থাকে একটু ভালো সান্ত্বনা দিলে তাদের অনেক সময় ভালো লাগে, উপশম হয়। কিন্তু ইগনিশিয়া রোগীদের আপনি সান্ত্বনা দিবেন তার সমস্যা আরো বেড়ে যাবে। তো এরকম কিছু বিপরীত ধর্মী জিনিস ইগনিশিয়া রোগীদের মধ্যে থাকে। ফর ইনস্টেন্স, উদাহরণস্বরূপ, ইনিউর ইগনিশিয়া ডিসপেপটিক, আপনার যে রুগী আপনি পেয়েছেন যে অজীর্ণতায় ভুগতেছে, বদ হজমে ভুগতেছে, সেটা যদি ইগনিশিয়া রুগী হয়, সেখানে আপনি পাবেন ইউ উইল গেট এ কম্বিনেশন অফ কমপ্লিট ল্যাক অফ অ্যাপেটাইট উইথ এ ক্রেভিং ফর ফুড। দেখবেন কিছু রুগী পাবেন যেরকম যারা বদ হজমে ভুগতেছে, অজীর্ণতায় ভুগতেছে, তাদের মুখের রুচি, মুখের স্বাদ একদম অভাব, মুখে কোনো কিছুই তার মজা লাগে না, কিন্তু অন্যদিকে আবার ক্রেভিং ফর ফুড, খাওয়ার প্রতি চাহিদা, মানে ক্ষুধা, ক্ষুধা একদিকে খাইতে মানে পেটে বলতেছে খাও, কিন্তু মুখে কোনো স্বাদ তারা পায় না। তাহলে একটা বিপরীতমুখী জিনিস। সাধারণত ক্ষুধার সময় যাই আমরা খাই মুখে তাই ভাল লাগে, হ্যাঁ, বেশি ক্ষুধা লাগবে। কিন্তু ইগনিশিয়া রোগীর ক্ষুধা থাকে কিন্তু মুখে কোনো মজা পায় না, কোনো রুচি স্বাদ তাদের থাকে না। অথবা দেয়ার ইজ এ ফিলিং অফ ইন্টেন্স নজিয়া অ্যাসোসিয়েটেড উইথ হাঙ্গার। একই সাথে তার অনেক ক্ষুধা, কিন্তু ওই ক্ষুধার সাথে তার তীব্র এই বিবমিশা, বমি বমি ভাব। এদিকে ক্ষুধা লাগছে, অন্যদিকে তার খুব বমি বমি হচ্ছে। বমি বমি ভাব যখন হয় তখন তো সাধারণত ক্ষুধা থাকে না, খেতে পারে না, কিন্তু এই ক্ষেত্রে দেখেন ওই অপ্রত্যাশিত ঘটনা, বিপরীতমুখী ঘটনা, একদিকে তার বিবমিশা, অপরদিকে তার ক্ষুধা। এ হরিবল এমটি ড্র্যাগিং ফিলিং ইন দ্য অ্যাবডোমেন, ওই যে ক্ষুধায় তার পেটটা একদম মানে পেটটা যেন একদম খালি খালি হয়ে গেছে, তো সবকিছু জানি ড্র্যাগিং ফিলিং, সবকিছু জানি ঝুলে গেছে, নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ক্ষুধা লাগলে পেটটা ভেঙে যায় না, ওই রকম একটা অনুভূতি। উইথ কমপ্লিট অ্যাভারশন টু টেকিং এনি ফুড অ্যাট অল, কিন্তু তারপরেও কোনো ধরনের খাওয়ার প্রতি তাদের কোনো স্পৃহা নাই। তাহলে কয়েকটা অবস্থা দেখতে পাচ্ছি। এক হইছে যে তীব্র ক্ষুধায়, তীব্র ক্রেভিং ফর ফুড, তার খাওয়ার প্রতি প্রচন্ড আকাঙ্ক্ষা, খেতে হবে এখন, ক্ষুধা লাগছে, পেটটা জানি এই অবস্থা, কিন্তু মুখে কোনোই মজা নেই একটা। আবার অনেক সময় দেখা যায় যে তীব্র তার ক্ষুধায় পেটটা একদম ভেঙে যাচ্ছে, কিন্তু খাওয়ার প্রতি কোনোই আকাঙ্ক্ষা নেই। তো these are typical of contradictory condition which one associated with ignition in any of its disturbance. তো এইরকম বিপরীতধর্মী অবস্থা আমরা ইগনিশিয়ার যে কোনো সমস্যার ক্ষেত্রে আমরা দেখতে পাই। The most constant symptom running through all ignitia digestive disturbance is that feeling of emptiness. Most ignitia patients seemed always to be nibbling food of some kind. এটা ভালো করে খেয়াল করেন। তবে বেশিরভাগ ইগনিশিয়ার রোগীদের যাদের ডাইজেশনের সমস্যা আছে, তার পেটের মধ্যে সবসময় একটা খালি খালি শূন্যতার একটা অনুভূতি থাকে, মানে পেটটা খালি হয়ে আছে, মানে ক্ষুধার একটা অনুভূতি থাকে। এই লক্ষণটা প্রায়ই থাকে বেশিরভাগ রোগীদের মধ্যে, মানে কনস্ট্যান্ট থাকে, লক্ষণটা অবিরাম ভাবেই থাকে। আচ্ছা, they very often tell one that most ignitia patient, বেশিরভাগ ইগনিশিয়া রোগীরা seems always to be nibbling food of some kind, সব সময় কিছু না কিছু খেতেই থাকে। নিবলিং মানে খুঁটাই খুঁটাই খাওয়া, ওই যে মুরগি যেরকম সবসময়, পাখি যেরকম সবসময় খুঁটাই খুঁটাই খেতে থাকে, ইগনিশিয়া রোগীরা ওই সারাদিনই টুকটাক একটা না একটা কিছু খেতেই থাকে, কারণ তার পেটের মধ্যে সবসময় একটা খালি খালি শূন্যতার অনুভূতি থাকে। এই একটা লক্ষণ ইগনিশিয়া রোগীদের মধ্যে পাবেন। They very often tell one that they are so uncomfortable, particularly in the evening and the night, that they simply must have some biscuit by their bed or they get no rest at all. এই ধরনের রোগীরা এই যে ক্ষুধায় এতই অস্বস্তি অনুভব করে,
আর এই অবস্থাটা বিশেষ করে তাদের সন্ধ্যার দিকে বা রাতের বেলা হয়। সেই কারণে রোগীরা কি করে, তার বিছানার পাশে কিছু বিস্কিট বা এই জাতীয় কিছু খাবার রেখে দেয়, তাতে ক্ষুধা লাগলেই খেতে পারে। অন্যথায় সে খুবই অস্বস্তিতে ভোগে, সারা রাত আর স্বস্তিতে থাকতে পারে না। অ্যান্ড দ্য সেম সর্ট অফ থিং অ্যাপ্লাইজ থ্রু আউট দ্য ডেস, এবং একই কথা দিনের বেলাতেও প্রযোজ্য। হ্যাঁ, তাহলে বিশেষ করে তাদের তো ক্ষুধা সবসময় পেটের মধ্যে একটা খালি খালি শূন্যতার অনুভূতি থাকেই, যার কারণে টুকটাক সারাদিনই একটা না একটা কিছু তারা খেতেই থাকে। এবং এই অবস্থাটা সন্ধ্যার দিকে বেশি হয়, রাতের বেলায় বেশি হয়, যার কারণে বিছানার পাশে সে কিছু খাবার রেখে দেয়, এবং বিস্কিট বা এই জাতীয় খাবার যেটা সহজে নিয়ে খাওয়া যায়। অন্যথায় সে মোটেই স্বস্তি পায় না, সারা রাত অস্থির থাকবে, নো রেস্ট এট অল। আর এই ঘটনা দিনের বেলাতেও প্রযোজ্য, মানে রাতে শুধু এরকম না, দিনের বেলাতেও তাদের এরকম এই সারাদিনই তারা কিছু না কিছু খেতেই থাকে। The next striking thing is that almost invariably their desires and aversion for food are very inconstant. তো আরেকটা জিনিস যেটা মানে এই ইগনিশিয়া রোগীদের জন্য খুব স্ট্রাইকিং সিমটম, সেটা হলো তাদের যে খাওয়ার ইচ্ছা বা খাওয়ার প্রতি যে অনীহা, যে সমস্ত খাবার, কিছু খাবার প্রতি খুব চাহিদা, কিছু খাওয়ার প্রতি অনীহা, এগুলো কিন্তু কনস্ট্যান্ট অবস্থায় থাকে না, সবসময় ইনকনস্ট্যান্ট। আজকে যে জিনিসটা তার ভালো লাগতেছে, কালকে তাদের সেটা ভালো লাগে না, আরেকদিন তার অন্য জিনিস খেতে ইচ্ছে করে। যে কেউ আছে না যে এই জিনিসটা সে সবসময় পছন্দ করে, কিন্তু ইগনিশিয়া রোগীর বেলায় সেটা বলা চলে না, কারণ কিছু জিনিস তার এই যে খাওয়ার ইচ্ছা অনিচ্ছা, এটা কোনো কনস্ট্যান্ট বিষয় না, অবিরাম তাদের এই ইচ্ছা অনিচ্ছার পরিবর্তন হয়। For a week, they may have a craving for one thing, then that craving entirely disappears, and for the next week, they may have just a marked aversion to it. দেখা যায় এই সপ্তাহে কোন একটা খাবার তার খাওয়ার খুব তীব্র ইচ্ছা থাকে, এবং পরের সপ্তাহে দেখা যায় যে সেই খাবারের প্রতি তার মোটেই আর ইচ্ছা নাই, খাওয়ার প্রতি যে চাহিদার ছিল, ক্রেভিংটা ছিল, সেটা চলে যায়, বরঞ্চ সেই খাবারের প্রতি একটা বিতৃষ্ণা তৈরি হয়। তাহলে ইগনিশিয়ার খাবার এই রোগীদের খাবারের ইচ্ছা অনিচ্ছা আপনি ঠিক মতো ধরতে পারবেন না, এই ডাক্তারদের জন্য একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়। তবে একটু ভালো করে ইনকোয়ারি করলে তাহলে বুঝতে পারবেন যে এদের খাওয়ার ইচ্ছা অনিচ্ছা কোনো কনস্ট্যান্ট বিষয় না, এখানেও পরিবর্তন হয়। একটা সপ্তাহে সে একটা জিনিস খুব ভালো পছন্দ করে, সে খায় বেশি, কিন্তু পরের সপ্তাহে দেখা যায় সেই খাবারের প্রতি তাদের আর ইচ্ছা নাই, বরঞ্চ বিতৃষ্ণা তৈরি হয়। তাহলে এখানে দুইটা প্যারার মধ্যে এইটুকুর মধ্যে কি বললাম, এটা আমরা প্রথমে আমাদের শ্রদ্ধেয় স্যার হান্নান স্যার কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ইগনিশিয়া আমাদের অনেক বহুল পরিচিত একটি যেটা আমাদের ঔষধ। তো এটা আমরা আজকে আমরা ডগলাস বোল্যান্ডের কাছ থেকে, যেটা ওর বই থেকে যেটা আমরা পেয়েছি, আমাদের স্যার যেটা আপনি যেটা স্যার পড়লেন, আমরা তার থেকে বলছি মূলত ওষুধটা হলো দুঃখ কষ্ট থেকেই, বিশেষ করে নতুন দুঃখিত যারা, মানে নতুন কোনো ঘটনা থেকে যদি কেউ দুঃখিত হয়, সেই থেকেই কিন্তু অসুস্থতার সূত্রপাত হয়ে থাকে। তো এই যে এরকম যদি ঘটনা আমরা দেখি যে এরকম ভাবে যে কোনো সাম্প্রতিক কোনো দুঃখ সে পেয়েছে, তা থেকে সে আমরা খোঁজ নিয়ে যদি জানতে পারি তার অন্যান্য লক্ষণ মিলছে, তাহলে আমরা ইংলিশে কথা চিন্তা করতে পারি। তারপরে এই গ্রিপ থেকে, অর্থাৎ নিকটজনের বিয়োগ বা কষ্ট, এরকম যদি কিছু ঘটনা থাকে, তাহলে ইংলিশের কথা আমরা চিন্তা করতে পারি। আবার স্যাডনেসে যদি যে কোনো কারণে দুঃখ তার হতে পারে। তো যাই হোক, প্রথমেই ইগনেশিয়া সম্পর্কে আমরা যেটা জেনেছি, এই লক্ষণগুলি হলো সুনির্দিষ্ট। এই যে লক্ষণগুলো সুনির্দিষ্ট, ইগনেশিয়ার ভিতরেই সীমাবদ্ধ। নানা ধরনের ডিসপেপসিয়া থাকতে পারে, তবে ইগনেশিয়ার ক্ষেত্রে স্নায়বিক ডিসপেপসিয়াই সম্ভবত পরিলক্ষিত হয়। আরো কিছু ঘটনা আমরা পেতে পারি যা অপ্রত্যাশিত, যা আশা করা যায় না, সেরকম ঘটনা ইংলিশের ক্ষেত্রে আমরা পেতে পারি। যেমন, শক্ত জিনিস গিলতে কষ্ট হয় না, তবে
তরল জিনিস সহজে সে গিলতে পারে। এটা একটা বিপরীত ধর্মী, এই জন্যই এটাকে বলা হচ্ছে অপ্রত্যাশিত ঘটনা, যা কিছু ইগনিশনের ক্ষেত্রে আমরা পাই। তারপরে দুঃখে যদি সান্ত্বনা দেওয়া হয়, সাধারণত অনেক মানুষ মানে একটু সান্ত্বনা পায়, কিন্তু ইগনিশনের ক্ষেত্রে তার ব্যতিক্রম। দুঃখে বেশ কাউকে সে তাকে সান্ত্বনা দেওয়া যায়, তাহলে তার বৃদ্ধি পায়। আচ্ছা, কিছু ইগনিশিয়ার রোগী এরকম পাওয়া যায় যাদের মুখে কোনো স্বাদ থাকে না, তারা স্বাদ পায় না, কিন্তু প্রচুর ক্ষুধা থাকে। তো এটাও একটা বিপরীত ধর্ম লক্ষণ, যে খাওয়ার প্রচুর পরিমাণ ইচ্ছা থাকে, ক্ষুধা থাকে, পাকস্থলীতে এমন অবস্থা হয় যে না খেলে আর পারা যাবে না, কিন্তু সে খাওয়ার ব্যাপারে তার কোনো মুখে স্বাদ থাকে না। একই সাথে ক্ষুধার সাথে সাথে তার বমি বমি ভাব হয়। কত কষ্টদায়ক জিনিস, যে খাওয়া দরকার, ক্ষুধার জন্য খাওয়া দরকার, কিন্তু খাবার খেতে গেলেই তার বমি বমি হয়। অনেক সময় দেখা যাচ্ছে বমি হয়েও যায়। তো অপ্রত্যাশিত এরকম ভাবে দেখা যাচ্ছে ঘটনাগুলো আমরা দেখতে পাই ইংলিশের রোগীদের ক্ষেত্রে। পেটটা যেন একদম খালি হয়ে গেছে, যেন ঝুলে পড়ছে নিচের দিকে, মানে পাকস্থলীর কিছুই নাই, ঝুলে পড়ে। তারপরও কিন্তু তার খাওয়ার প্রতি কোনো আগ্রহ থাকা যায় না। এটা ইগনিশিয়ার একটা অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ। এগুলো হলো ইগনিশিয়ার বিপরীত ধর্মের লক্ষণ, যা আমরা ইগনিশিয়ার রোগীদের ভিতরে যদি পর্যালোচনা করি গভীরভাবে, তাহলে আমরা দেখতে পাবো। বেশিরভাগ ইগনিশিয়ার ক্ষেত্রে রোগীদের ক্ষেত্রে আমরা দেখা যায় যে সব সময় সারাদিন, আবার এই জন্য বিপরীত ধর্মের লক্ষণটা হলো এই, যে যেমন তার খাওয়ার মানে ক্ষুধা থাকে প্রচুর, কিন্তু মুখে তার রুচি নাই, মুখে কোনো স্বাদ নাই, যেন খেতে চায় না। তেমনি আবার বা খেতে পারে না, বমি বমি হয় বা বমি হয়েও যায়, এরকম যেমন লক্ষণ আমরা পাই। তেমনি আবার এরা সব সময় দেখা যায়, সব সময় সারাদিন কিছু না কিছু খেতেই থাকে। অর্থাৎ কি খেলে তার উপশম হয়, সে স্বস্তি বোধ করে। এই যে এই অবস্থায় তাদের, বিশেষ করে এই অবস্থাটা তাদের সন্ধ্যা এবং রাতে বৃদ্ধি পায়। তবে রাতের বেলা যখন সন্ধ্যা যখন বৃদ্ধি পায়, ও সারাদিনও কিন্তু এই অবস্থাটা তার থাকে। হ্যাঁ, তো বিশেষ করে দেখা যায় খাওয়ার প্রয়োজন হলে যে কোনো কিছু মানে খেলেই সে উপশম হয়। তার কাছে, হাতের কাছে কিংবা বেডের কাছে সে বিস্কিট কিংবা এই ধরনের কিছু সহজে খাওয়া যায় এরকম জিনিসটা রাখে। আরেকটা স্ট্রাইকিং সিমটম হলো যে এটা সব সময় থাকে না, এটা পরিবর্তন হয়। হ্যাঁ, এই ধরনের লক্ষণটা সব সময় থাকে না, দেখা যাচ্ছে পরিবর্তন হয়। দেখা যাচ্ছে এক সপ্তাহে একটা জিনিসের প্রতি খুব রুচি বা আগ্রহ, পরবর্তী সময় পরের সপ্তাহে আরেকটা রুচিতে আরেকটা জিনিস খাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে। অর্থাৎ সবসময় তার এই মানসিক অবস্থাটা চেঞ্জেবল। আমরা ইগনিশিয়ার স্টাডি সামনের দিকে এগিয়ে দেবো। আচ্ছা, ধন্যবাদ স্যার। তো আমরা পরের প্যারায় চলে আসি। অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট there is the complaint that the patient starts a meal quite hungry and interested, and then in the middle of the meal all desire for food suddenly disappears. Everything tastes unpleasant, flat, or insipid, and they want nothing more. তো একটা তো পড়লাম যে এর আগে, যে একটা সপ্তাহে তাই সে একটা খাওয়ার প্রতি তার ইচ্ছা থাকে, এটা খেতে পছন্দ করে, পরের সপ্তাহে তার ইচ্ছা চলে যায়, সেটা খেতে আর ভালো লাগে না, বিতৃষ্ণা চলে আসে। আবার এরকম ঘটনাও ঘটে যে রুগী অনেক সময় বেশ ক্ষুধা নিয়ে খেতে বসে, এবং খাওয়ার প্রতি সে মজাও পায়, ইন্টারেস্টেডও থাকে, কিন্তু ঠিক খাওয়ার যখন মাঝামাঝি চলে আসে, মিডল অফ দ্য মিল, তখন দেখা যায় তার ওই খাওয়ার প্রতি যে ইচ্ছা সেটা টোটালি চলে যায়। তখন সেই খাবারটা আর ভালো লাগে না, আনপ্লিজেন্ট লাগে, ফ্ল্যাট লাগে, নিরস বিরস বা ইনসিপিড, বাজে লাগে, একদম কোনো টেস্টই পায় না। দে ওয়ান্ট নাথিং মোর, আর তারা খেতে চায় না। তো একটা আছে যে এক সপ্তাহে খেতে পছন্দ করে, পরের সপ্তাহে পছন্দ করে না। আবার এমনও হয় খুব ক্ষুধা নিয়ে খুব মজা করে হয়তো কোনো জিনিস সে খেতে বসে এবং খাইতেও থাকে, কিন্তু মাঝামাঝি টাইমে যে দেখা যায় তার সকল এই ইচ্ছা চলে যায়, খাওয়ার প্রতি যে আগ্রহ সেটা নষ্ট হয়ে যায়।
তখন আর খাবারটা তার নিরস লাগে, আর ভালো লাগে না, তখন আর সে খেতে চায় না। উইথ দ্যাট ডাইজেস্টিভ ডিস্টারবেন্স, এই যে তাদের যে পেটের যে সমস্যা, এই বিশৃঙ্খলার সাথে the majority of these patients have a certain amount of nausea, and very often there is a sudden regurgitation of food. তো এই যে যাদের পেটের বিশৃঙ্খলা নিয়ে যে সমস্ত রোগীগুলো আসে, তার বেশিরভাগ রোগীর ক্ষেত্রে কি থাকে? বিমৃষা থাকে, বেশ বিমৃষা থাকে। এবং এর সাথে আরেকটা জিনিস হয়, সেটা হলো খাবারটার রিজার্জিটেশন হয়। যে খাবারটা গিলে ফেলছি আমরা, যেটা খাদ্যনালী হয়ে স্টোমাকে চলে গেছে, সেটা স্টোমাক থেকে আবার উল্টা পথে আবার খাদ্যনালীতে ঢুকে যায়, এই রিজার্জিটেশনটা হয়। দিস ইজ ইউজুয়ালি রাদার বিটার ইন টেস্ট, হ্যাঁ, এবং তখন এই যে এটা টেস্টটা কেমন লাগে? তিক্ত স্বাদ লাগে। মে বি অ্যাসোসিয়েটেড উইথ এ গুড ডিল অফ ফ্ল্যাটুলেন্স, এবং তাদের পেটে কি থাকতে পারে? এর সাথে অনেক পেটে গ্যাস জমা হইতে পারে, ফ্ল্যাটুলেন্স, উদরস্ফীতি হইতে পারে, অ্যান্ড ইরেকটেশন, ঢেকুর হইতে পারে, হুইচ কামস অন ইমিডিয়েটলি আফটার ইটিং, যেগুলা খাওয়া ঠিক পরপরই শুরু হয়। তাহলে এই যে পেটের বিশৃঙ্খলায় যারা ভুগতেছে, এরকম রোগীর মেজরিটি কেসেস, বেশিরভাগ রোগীদের মধ্যেই আমরা বিমৃষা দেখতে পাবো, এবং তাদের খাবারটা হঠাৎ করে উপরের দিকে চলে আসে, পেট থেকে উপর দিকে চলে আসে, রিজার্জিটেশন হয়, তিক্ত স্বাদ লাগে, তিতা স্বাদ লাগে, এবং পেটে অনেক বায়ু জমে, ফ্ল্যাটুলেন্স হয়, ইরেকটেশন হয়, ঢেকুর হয়, এবং এগুলো শুরু হয় খাওয়ার পরপরই। With that, you can link up the symptom that ignitia patients suffer from very troublesome persistent attack of hiccup, এবং এই কারণে হয়তো আপনি এই যে খাবারের রিজার্জিটেশন হয়, অনেক রোগীরাই দেখবেন যে খাওয়ার পরে খুব কষ্টদায়ক, তাদের অবিরাম হিক্কা উঠতেছে, হেসকি দিতে থাকে। তো ইগনিশিয়া রোগীদের এই ঘটনাটা, এই অবস্থাটা ইগনিশিয়া রোগীদের হয়। ইগনিশিয়া এই হিক্কাপের সাথে ব্যবহৃত হয়। দিস অ্যাটাকস আর অফেন ভেরি পেইনফুল, এই যে হিক্কাপের অ্যাটাকটা, এটা অনেক কষ্টদায়ক, ডিফিকাল্ট টু কন্ট্রোল, নিয়ন্ত্রণ করা খুব কঠিন, বাট ফ্রিকুয়েন্টলি ইউ উইল ফাইন্ড দ্যাট দে আর রিলিভড বাই টেকিং সামথিং টু ইট। কিন্তু আপনি যদি মডালিটিস দেখেন, যে প্রায়ই দেখা যায় এই ধরনের রোগীদের যখন কষ্টদায়ক হিক্কা উঠতে থাকে, যেটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তখন দেখা যায় সে যদি কোনো কিছু খায়, তাহলে খেলে এই জিনিসটা উপশম হয়, হিক্কার উপশম হয়। One constant igneous symptom in their digestive disturbance is a complete intolerance of tobacco. আরেকটা লক্ষণ যেটা ইগনিশিয়া রোগীদের মধ্যে একদম কনস্ট্যান্ট থাকে, সবসময় থাকে, যে সমস্ত ইগনিশিয়া রোগীরা এই বদ হজমে ভুগতেছে, তো হজমের বিশৃঙ্খলায় ভুগতেছে, তাদের মধ্যে আমরা দেখতে পাবো যে এই ধরনের রোগীরা তামাক মোটেই সহ্য করতে পারে না। The ignitia patient is quite liable to feel sick, nauseated, or to get an acute attack of hiccup if he smokes. Ignitia রোগীরা যদি সিগারেট খায়, ধূমপান করে, তাহলে দেখবেন যে তখন তারা সিক হয়ে পড়ে, অস্বস্তি অনুভব করে, বমি বমি ভাব তাদের চলে আসে, এবং তাদের হিক্কার অ্যাটাক হয়, তীব্রভাবে হিক্কা শুরু হয়ে যায় সিগারেট খাইলে বা অন্য কোনো উপায়ে ধূমপান করলে। They suffer from a strange mixture of fullness and emptiness. তো দেখেন, তাদের যে বদ হজম, সেখানে তারা কষ্ট ভোগ করে, একটা অদ্ভুত টাইপের কষ্ট, যেখানে একই সাথে ফুলনেস থাকে, আবার এমটিনেসও থাকে, পেটটা ভরা ভরা অনুভব করে, আবার খালি খালি অনুভব করে। ভেরি অফেন দেয়ার ইজ এ ফিলিং অফ এক্সট্রিম এমটিনেস ইমিডিয়েটলি আফটার ফুড। দেখেন, খাওয়ার ঠিক পরেই অনেক সময় তারা দেখা যায় পেটটা একদম খালি হয়ে গেছে, এক্সট্রিম এমটিনেস, এরকম খালি খালি পেটের শূন্যতার অনুভূতি খাওয়ার পরে
তাদের অনেক সময় এই ধরনের ফিলিং হয়, প্রায়ই হয়, ভেরি অফেন প্রায়ই হয় যে খাওয়ার ইমিডিয়েটলি পরেই তাদের পেটটা একদম খালি, মানে পেটটা একদম খালি হয়ে গেছে, শূন্যতা অনুভব করে, হুইচ ইজ লেটার ফলোড বাই ডিস্টেন্স। এর কিছুক্ষণ পরে দেখা যায় পেটটা আবার ফুলে যায়, and পেটটা ফুলনেস অ্যাসোসিয়েটেড উইথ এ সার্টেন অ্যামাউন্ট অফ শর্টনেস অফ ব্রেথ, পেটটা ফুলে যায়, পেটটা ভর্তি লাগে, পূর্ণতা অনুভব করে, এবং এর সাথে তাদের শ্বাসকষ্টের অনুভব হয়। শর্টনেস অফ শ্বাসকষ্ট, মানে পেটটা এত বেশি ফুলে গেছে যে শ্বাস প্রশ্বাস আর নিতে পারতেছে না। অ্যান্ড অলমোস্ট এয়ার হাঙ্গার, তখন এয়ার হাঙ্গার হয়, বাতাস চায়। ইভেন মোর ফ্রিকুয়েন্টলি এ টেন্ডেন্সি টু কনস্ট্যান্ট শাইং, এবং প্রায় দেখা যায় তখন তাদের মধ্যে এই যে একটা শাইং, দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, এই লক্ষণটা চলে আসে। তো ইগনিশিয়া রোগীরা একই সাথে তাদের ফুলনেসও থাকে, আবার পেটের খালি খালি ভাবও থাকে, দুইটার মিক্সচার আমরা ইগনিশিয়া রোগীদের মধ্যে দেখতে পাই। এবং দুই ক্ষেত্রে অদ্ভুত ঘটনা, একটা হলো যে খাওয়ার পরে তো পেটটা ভরা ভরা থাকার কথা, কিন্তু ইগনিশিয়া রোগীদের খাওয়ার কিছুক্ষণ পরেই মনে হয় যে পেটটা একদম খালি হয়ে গেছে, আবার এর পরে তাদের পেটটা আবার ভরা ভরা লাগে, ফুলনেস লাগে, এবং পেট ফাঁপার কারণে তাদের তখন একটু শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, শর্টনেস অফ ব্রেথ হয়, তখন আবার বাতাস চায় তারা। আর দেখা যায় প্রায়ই তাদের মধ্যে একটা কনস্ট্যান্ট সাইং আমরা দেখতে পাই, যে দীর্ঘ নিঃশ্বাস ফেলার একটা প্রবণতা, যেটা অবিরাম চলতে থাকে তার মধ্যে। Another symptom of which they often complain indefinite colicky pain, আরেকটা লক্ষণ তারা প্রায়ই বলে যে তাদের চুল বেদনা হয়, colicky pain হয়। And again, the strange thing about these pains is that they are often relieved by eating. তো মানুষের যখন colicky pain হয়, colicky pain মানে যে এই যে আমাদের ডাইজেস্টিভ টিউব আছে, যে সে মাসকুলার মাংসপেশি দিয়ে যে এগুলা ঘেরা থাকে, এই মাংসপেশির এখানে ক্র্যাম্প হয়, সংকোচন হয়, সংকোচন প্রসারণের কারণে এরকম পেইন হয়। আমাদের এখানে তো সবসময় সংকোচন প্রসারণ হয়, যেরকম পেরিস্টালসিস মুভমেন্টটা হয়, খাবারটা পিছনের দিকে সংকুচিত হয়, খাবারটা সামনের দিকে আগায়, এইভাবে ইন্টেস্টাইনের ভিতর দিয়ে চলতে থাকে। তো এই সংকোচনের কারণে অনেক সময় দেখা যায় যে ব্যথা হয়, ধরেন কারো স্টোন হয়ে গেল, স্টোন যদি পিত্ত নালীতে চলে আসে, তখন পিছনে ওই যে সংকোচনের কারণে তাদের এক ধরনের ব্যথা হবে, কারণ স্টোনের ওখানে চাপ ফেলবে। সেরকম খাবারের ওইখানেও, খাবার যখন পাস হতে থাকে তখন এরকম মারাত্মক সংকোচনের কারণে তীব্র ব্যথা হইতে পারে। তো এই কলিকি পেইন যখন হয়, তখন সাধারণত মানুষের কোনো রুচি থাকে না, খেতে পারে না, খাইলে আরো বেশি ব্যথাটা বেড়ে যায়। কিন্তু ইগনিশিয়ার বেলায় এর তো সবকিছু উল্টাপাল্টা, হ্যাঁ, সবখানে তার বিপরীত ধর্মী একটা ব্যাপার থাকে, যে এই কলিকি পেইনের মধ্যে তার তখন খেলে তার এই ব্যথাটার উপশম হয়। The actual pathological condition from which ignitia patient mostly suffer is simply a flatulent dyspepsia without any definite organic lesion. ইগনিশিয়া রোগীদের এই যে হজমের সমস্যা হয়, হ্যাঁ, বদ হজম হয়, তো সেইখানে তার এই অজীর্ণতার কোন ধরনের অজীর্ণতাতে ইগনিশিয়াটাতে ব্যবহার হয়, সেটা হলো যেগুলোতে সিম্পল ফ্ল্যাটুলেন্ট ডিসপেপসিয়া থাকে, কোনো অর্গানিক লেসন থাকে না, ভিতরে কোনো ঘা ক্ষত এগুলা থাকে না, কিন্তু যা শুধু পেটে বায়ু জমে, বায়ু জমার কারণে, বায়ু জমার সাথে যাদের এই ডিসপেপসিয়া হয়, সেই ক্ষেত্রে ইগনিশিয়াটা বেশি ব্যবহার হয়। In that state, they develop an acute aversion to any warm food. তো ওই ফ্ল্যাটুলেন্ট ডিসপেপসিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই ইগনিশিয়া রোগীরা কোনো ধরনের গরম খাবার পছন্দ করে না, and to meat, এবং মাংসও পছন্দ করে না। Peculiarly, they are often more comfortable after taking some sour fluid অথবা sour fluid or food. তো তারা গরম খাবার পছন্দ করে না, মাংস পছন্দ করে না, কিন্তু তারা যদি টক কোনো পানীয় অথবা টক কোনো খাবার খায়, তাহলে তারা আরাম বোধ করে, স্বস্তি বোধ করে, ভালো বোধ করে।
তো ইগনিশিয়ার যে ধরনের ডিসপেপসিয়ার জন্য ব্যবহার হয় সেটা হলো সিম্পল ফ্ল্যাটুল্যান্ট ডিসপেপসিয়া, যার পেটে বায়ু জমে যে বদ হজম হয় সেইখানে। এখানে কোনো ঘা বা অর্গানিক কোনো লেসন এগুলো থাকে না। তো তাদের ইগনিশিয়া রোগীদের ক্ষেত্রে গরম খাবারের প্রতি অনীহা দেখা যায়। গরম খাবার সে পছন্দ করে না, মাংস খেতেও পছন্দ করে না, কিন্তু টক কোনো পানীয়, টক কোনো শরবত ধরেন, টক 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 পানীয় অথবা টক খাবার তারা পছন্দ করে। তো এই লাস্টের দিকে কি বললাম, এইটুকুর মধ্যে কেউ বলতে পারবেন? যে এই 3 প্যারার মধ্যে যে কিরকম মনোযোগ দিচ্ছেন আপনারা? স্যার হুম, লাস্টের প্যারা যদি বলি স্যার, জি, সেটা হলো যে আপনার সিম্পল ফ্ল্যাটুলেন্সের জন্য এটা ইউজ করা হয়, কোনো গ্যাস্ট্রিক আলসার বা এরকম কিছুতে না। আর হুম, স্যার বলা হচ্ছে যে আপনার মাংস বা গরম খাওয়ার প্রতি তাদের ভালো লাগে না, কিন্তু টক জাতীয় খাবার খেলে তাদের ভালো লাগে। আর আচ্ছা, স্যার থ্যাংক ইউ। ঠিক আছে, এটুকুই, ধন্যবাদ, মনোযোগ দিচ্ছেন এই জন্য জিজ্ঞেস করা। স্যার এর আগে যে বাদ গিয়েছে যে অনেক সময় তো রোগীরা খিদে নেই, খেতে বসা তো স্যার তাদের কিন্তু শুরু হয়েছিল। থ্যাংক স্যার। আচ্ছা, বাট ইউ ক্যান নট রিলে অন দিস সিমটমস, কিন্তু আপনি এই লক্ষণের উপর মানে রিলে করতে পারেন না, নির্ভর করতে পারেন না, বিকজ ওয়ান উইক ইউ মে গেট দেম অ্যান্ড দ্য নেক্সট উইক ইউ মে গেট ইন্টারলি দ্য রিভার্স। এই যে তাদের মাংস খাওয়ার প্রতি অনীহা, গরম খাবারের প্রতি অনীহা, তারপর টক খাওয়ার প্রতি ইচ্ছা, এগুলাকে সবসময় যে ওইটার উপর নির্ভর করে থাকবেন এমন না, কারণ এই রোগীর তো পরিবর্তন হয়। আমরা জানি এই রোগীদের এক সপ্তাহে একটা জিনিস পছন্দ হয়, পরের সপ্তাহে সেই জিনিস আর ভালো লাগে না। তো এই জিনিসটা খুঁজে পেতে হবে আপনাকে। হ্যাঁ, ওয়ান থিং দ্যাট ইজ কনস্ট্যান্ট ইন ইগনিশিয়া পেশেন্ট, তবে যে জিনিসটা ইগনিশিয়া রোগীদের মধ্যে সবসময়ই থাকে, ইন এডিশন টু দ্য ইনটলারেন্স অফ টোবাকো, একটু আগে তো পড়ছিলাম যে টোবাকো তার কখনোই সহ্য হয় না, এটা তার কনস্ট্যান্ট লক্ষণ। তামাক, স্মোকিং এগুলো তার সহ্য হয় না, এটা কনস্ট্যান্ট লক্ষণ। এর সাথে আরেকটা কনস্ট্যান্ট লক্ষণ হলো মার্কড ইনটলারেন্স অফ কফি, তারা কফি সহ্য করতে পারে না। তাহলে এই দুইটা জিনিসের কোনো পরিবর্তন হয় না, এই দুইটা জিনিসের সবসময় একই থাকে, কিন্তু খাওয়ার ইচ্ছা অনিচ্ছা এগুলো পরিবর্তন হয়। ইট ইনক্রিজেস দেয়ার ডাইজেস্টিভ ডিস্টারবেন্স, এটা তাদের পেটের হজমের সমস্যাটাকে আরো বাড়ায় তোলে। ভেরি অফেন গিভস দেম এ ক্র্যাম্পি পেইন, এই কফি খেলে তাদের ক্র্যাম্পি পেইন হয়, আক্ষেপিক ব্যথা হয়। মে ইভেন সেট আপ ডেফিনিট হিকপ, এবং হিক্কা দেখা দিতে পারে, অথবা এবং রিজার্জেশন অফ ফুড, খাবার উপর দিকে বেরিয়ে আসতে পারে, খাদ্যনালীতে উঠে যেতে পারে। All ignitia patients suffer from troublesome generalized abdominal flatulence, সকল ইগনিশিয়া রোগীরাই এই কষ্টদায়ক তাদের সার্বিক যে পেট ফাঁপা হয় সেটাতে ভোগে। অফেন দে হ্যাভ গ্রেট ডিফিকাল্টি ইন গেটিং রিড অফ ইট, অনেক সময় এটা থেকে তারা বেঁচে থাকতে পারে না, এগুলো থেকে বেঁচে থাকা তাদের জন্য খুব কষ্টদায়ক, খুব কষ্টকর, মানে তারা এই ফ্ল্যাটুলেন্সে ভোগেই। অ্যান্ড ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ভেরি মার্ক কনস্টিপেশন, এবং ইগনিশিয়া রোগীদের এর সাথে, এই ফ্ল্যাটুলেন্সের সাথে, পেট যে ফাঁপা ধরে থাকে এর সাথে তাদের কনস্টিপেশন থাকে, পায়খানা হয় না। দ্য কনস্টিপেশন ইন ইগনিশিয়া ইজ মাচ দ্য টাইপ 1 অ্যাসোসিয়েটেড উইথ নাক্স ভূমিকা, ইগনিশিয়ার কনস্টিপেশনটা নাক্স ভূমিকার মতো, দ্যাট ইজ টু সে দ্য কনস্ট্যান্ট ইনএফেক্সিয়াল আর্জিং টু স্টুল। নাক্স ভূমিকায় আমরা যে জিনিসটা দেখতে পাই যে তাদের পায়খানার ব্যাগ হয় কিন্তু পায়খানা ক্লিয়ার হয় না, পায়খানা হয় না, দেখা যায় যে পায়খানার ব্যাগ হয়েছে, বাথরুমে যায় বসে, কিন্তু ইনএফেক্সিয়াল, ফলপ্রসূ পায়খানা হয় না। তো একই অবস্থা আমরা ইগনিশিয়া রোগীদের মধ্যেও দেখতে পাই, যে তাদের পেটে অনেক গ্যাস জমে ঠিকই, কিন্তু অন্যদিকে তারা কনস্টিপেশনে ভোগে। এবং ইগনিশিয়ার কনস্টিপেশনটা নাক্স ভূমিকার মতো, বারবার পায়খানার ব্যাগ হয় কিন্তু পায়খানা হয় না, বা হইলেও সামান্য হয়, যেটা আনস্যাটিসফ্যাক্টরি, সন্তোষ আসে না। পায়খানা করার পর একটা একটা স্বস্তি আসবে না যে সব ক্লিয়ার হয়ে গেল, আর ব্যাগ টেক থাকবে না, কিন্তু এর পায়খানাটা খোলাসা করে হয় না, বা অল্প পরিমাণে হয়, যা একটু পরে আবার একটা ব্যাগ লেগেই থাকে তার পায়খানার রাস্তায়।
One is sometimes apt to confuse ignitia with argentum nitricum, which also has this intense abdominal flatulence. এই যে পেটের এই আরেকটা বিষয়ে যে অনেকেই আর্জেন্টাইন নাইট্রিকামের সাথে ইগনেশিয়াকে গোলায় ফেলতে পারেন, কারণ এই আর্জেন্টাইন নাইট্রিকামের এইরকম পেটের ফ্লাটুলেন্স আছে। ইন বোথ দ্য ফ্লাটুলেন্স ইজ মাস অ্যাগ্রাভেটেড বাই সুইটস। এই যে দুইটা ক্ষেত্রেই তাদের এই যে পেট ফাঁপার অবস্থা সেটা বৃদ্ধি হয় মিষ্টি খাওয়াতে। তো মিষ্টি খেলে পেট ফাঁপা বেড়ে যায়। হ্যাঁ, সেটা একের সাথে যেরকম আর্জেন্টাইন নাইট্রিকামেতে আমরা জানি প্রবলভাবে আছে, তো ইগনেশিয়া রোগীদের মধ্যেও এই ঘটনা হয়, যার কারণে আর্জেন্টাইনের সাথে ইগনেশিয়ার একটা কনফিউশন তৈরি হইতে পারে। বাট দ্য পয়েন্ট টু রিমেম্বার ইজ দ্যাট ইন ইগনেশিয়া ইউ গেট দিস ফ্ল্যাটুলেন্স অ্যাসোসিয়েটেড উইথ কলিক অ্যান্ড কনস্টিপেশন, whereas in argentum nitricum you get it associated with colic and diarrhea. তবে এখানে একটা জিনিস পার্থক্য করে উপাদান আছে যে আর্জেন্টাইন নাইট্রিকামের মিষ্টি খেলে যে তার পেট ফাঁপা ধরে, সেখানে রোগীদের একের সাথে পেট ব্যথা হইতে পারে এবং তার পাতলা পায়খানা হবে। আর ইগনেশিয়া রোগীদের ক্ষেত্রে মিষ্টি খেলে পেট ফাঁপা ধরবে, তারপর পেট ব্যথা হবে, কিন্তু তার কনস্টিপেশন থাকবে, তার ওই যে নাক্স ভূমিকার মতো কনস্ট্যান্ট ইনএফেক্সুয়াল আর্জিং থাকবে। তাই এই ডায়রিয়া আর কনস্টিপেশন দিয়ে আপনি ইগনেশিয়া আর্জেন্টিনা পার্থক্য করতে পারবেন। তো এছাড়া অনেক পার্থক্যের উপাদান আছে। ইগনেশিয়া তো জানেন, তো তারা দুঃখে ভারাক্রান্ত রোগী, আর্জেন্টিনা নাইট্রিকাম হলো উদ্বিগ্নতায় ভরা অস্থির রোগী, যেখানে তাদের টেনশনটা বেশি কাজ করে। ইগনেশিয়া পেশেন্ট ডু গেট অ্যাটাক অফ ডায়রিয়া। ইগনেশিয়া রোগীদেরও ডায়রিয়া হতে পারে, বাট ইট ইজ মোস্ট কমনলি ইন্টারনালি পেইনলেস। কিন্তু সেই ডায়রিয়াটা পেইনলেস হয়, and is usually associated with some emotional disturbance। এবং তাদের যে ইগনেশিয়া রোগীদের যে ডায়রিয়াটা দেখা দেয় সেটা মিষ্টি খাওয়া থেকে না, সেটা বরঞ্চ কোনো আবেগজনিত কোনো বিশৃঙ্খলা থেকে হয়। হয়তো সে ভয় পাইছে, ফ্রাইট পাইছে, অথবা কোনো শক পাইছে, অথবা সামথিং সিলিয়ার, এই জাতীয় কোনো কিছু পেয়ে যখন ইমোশনালি সে ডিস্টার্ব হয়, তখন তাদের একটা ডায়রিয়া দেখা দেয়, এবং সেই ডায়রিয়াটা থেকে পেইনলেস। It is not usually the result of indiscretion of diet। এই যে তাদের ইগনেশিয়া রোগীদের ডায়রিয়াটা হয়, এটা খাবারের ব্যতিক্রমের থেকে হয় না। হ্যাঁ, নর ইট ইজ এন্টিসিপেশন ডায়রিয়া অফ আর্জেন্টাইন নাইট্রিকাম, অথবা আর্জেন্টাইন নাইট্রিকাম যে এন্টিসিপেশন থেকে ডায়রিয়া হয়। হ্যাঁ, ধরেন স্টেজে উঠবে তার আগে তার পাতলা পায়খানা হয়, বা দূরে কোথাও যাবে, এই যে আগাম দুশ্চিন্তা থেকে তার একটা ডায়রিয়ার শুরু হয়, যেটা অ্যান্টিসিপেশন থেকে, পূর্ব অনুমান থেকে, সেটা ইগনেশিয়া রোগীতে থাকে না। তবে ইগনেশিয়াটা মূলত আবেগজনিত কোনো বিশৃঙ্খলার কারণে হয়তো মানে একটা ভয় পাইছে, অথবা কোনো শক পাইছে, মনে হয়তো অনেক কষ্ট পাইছে, তারপরের থেকে তাদের পেটের আপসেট হইতে পারে, তখন তারা ডায়রিয়ায় ভুগতে পারে। In addition to their abdominal flatulence, ignatia patients mostly complain of horrible feeling of weakness in the abdomen, a dragging down sensation। তাহলে এই যে ইগনেশিয়া রোগীদের যেটা বললাম যে তাদের পেট ফাঁপা ধরে, এই ফাঁপার সাথে আরেকটা জিনিস আপনি দেখবেন যে তার পেটের মধ্যে একটা মারাত্মক দুর্বলতা থাকে। মনে হয় পেটের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব অর্গানগুলো যেন ঝুলে যাচ্ছে, ড্র্যাগিং ডাউন সেন্সেশন, নিচের দিকে জানে ঝুলে পড়ছে, বাট নিচের দিকে একটা টেনে ধরার মতো একটা অনুভূতি ইগনেশিয়া রোগীদের মধ্যে থাকে। দে অল ইন দ্যাট উইক স্টেট আর অ্যাগ্রাভেটেড বাই এনি স্টিমুলেন্ট। এই অবস্থায়, এই যে তাদের পেটের দুর্বল অবস্থা, সেই সময় যদি কোনো ধরনের তারা কোনো স্টিমুলেন্ট খায়, সেটা অ্যালকোহল হোক, চা হোক, কফি হোক, বিশেষ করে, বা কোনো স্পিরিট জাতীয় যেগুলোর মধ্যে রেকটিফাইড মানে ইথাইল অ্যালকোহল থাকে, সেই 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 জাতীয় কোনো জিনিস খেলে তাদের অবস্থাটা আরো বেড়ে যায়। তাহলে অ্যালকোহল জাতীয় কোনো জিনিস খেতে পারে না, চা খেতে পারে না, কফি খেতে চায় না, তখন পেটের দুর্বলতা আরো বেড়ে যায়, পেটে সবকিছু যেন ঝুলে পড়ছে, নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে, এরকম একটা অনুভূতি হয়। আমাদের রানী আছে আজকে ক্লাসে, শামসুন নাহার রানী।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ক্লাসে আছি। ইগনেশিয়ার সাথে আর্জেন্টিনার কি লক্ষণে মিল আছে? শুধু এইটাই বলেন, মিলটা বলেন। স্যার মিষ্টি পছন্দ করে। হইল না? এই যে অ্যাংজাইটি বলছিলেন এটাতে, হ্যাঁ, ওই মিষ্টি খেলে অ্যাগ্রাভেশন হয় না? মিষ্টি খেলে অ্যাগ্রাভেশন হয়, এটা বলেন। জি পছন্দ জি। করাটা তো বলিনি। স্যার যে এটা আমার একটা কোশ্চেন, ইগনিশিয়া হলো ইয়াতে দুঃখে ভরা আর আর্জেন্টা হলো অ্যাংজাইটিতে ভরা, আর দুইটা একসাথে হইলে নোয়া খেললে প্রশ্ন করা যাবে না এখানে। স্যার দুইটাই তো স্যার আমার আছে। অ্যাংজাইটি এই দুইটা থাকলে আপনি ঠিক করবেন। আরো কিছু তো লক্ষণ আছে, হ্যাঁ, কোনটা প্রাধান্য বেশি সেই অনুযায়ী দিবেন ওষুধটা, ঠিক আছে? যদি দেখেন ইগনিশিয়ার প্রাধান্য বেশি পায় তাহলে ওইটা আগে দিবেন। দেখা যায় যদি ইগনিশিয়ার কেস হয় তাহলে ইগনিশিয়াতে সেরে যাবে। আর যদি ইগনিশিয়ার কেস না হয়, সেটা যদি আর্জেন্টাম না চিকাগোর কেস হয়, তাহলে ইগনিশিয়া সারবে না, পরে আপনি আর্জেন্টাম দিবেন। সহজ জিনিস। তো আমরা তো ভুল করি অনেক সময়, লক্ষণ দিকে মনে হয় না এটাই ওষুধ, তো এটাই দিই, আগে প্রাধান্য দিই, ওষুধ দিই, দেখা যায় কাজ হয় না, পরবর্তীতে নেক্সটটা দিই, দেখা যায় তখন কাজ হয়। তো যাই হোক, আমাদের লক্ষণ বিচারে তখন অনেক সময় আমরা ভুল করি, যে যে লক্ষণটার গুরুত্ব বেশি দেওয়া দরকার ছিল সেটাকে পর্যাপ্ত গুরুত্ব দেই না, যেটাকে কম গুরুত্ব দেওয়ার কথা ছিল সেটাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলি। অনেক সময় রুগীরাও ঠিকমতো লক্ষণগুলা গুছাই বলতে পারে না, যার কারণেও এরকম হতে পারে। তো যাই হোক, ইগনিশিয়া রোগীরা থাকে কনস্টিপেটেড, আর আর্জেন্টিনার রোগীরা হয় ডায়রিয়া হয় বেশি। আর্জেন্টিনার রোগীরা অ্যান্টিসিপেটেড ডায়রিয়া হয়, আর ইগনিশিয়াতেও ডায়রিয়া হইতে পারে, কিন্তু সেটা হলো ওই ইমোশনাল ডিস্টারবেন্স থেকে তাদের ডায়রিয়া হইতে পারে। আচ্ছা, there are one or two small point about ignitia which are sometimes suggestive. ইগনিশিয়া আরো কিছু পয়েন্ট আছে, ছোটখাটো পয়েন্ট, যেটা ইগনিশিয়াকে নির্দেশ করে, যেটা থেকে আপনি বুঝতে পারবেন এটা ইগনিশিয়ার রোগী। With their digestive upset, they tend to get a good deal of salivation. তাদের মুখের মধ্যে অনেক বেশি salivation হয়। With a sourish taste in the mouth, মুখের মধ্যে টক স্বাদ লাগে। Again, they complain very often a troublesome tendency to bite the inside of the cheek. এই লক্ষণটাকে বিতল কাজ খুব বেশি গুরুত্ব দেয়। যে ইগনিশিয়া রোগীদের আরো কয়েকটা পয়েন্টের কথা বলছে যেগুলা ইগনিশিয়াকে নির্দেশ করে। একটা হলো যে ইগনিশিয়া রোগীদের মুখে অনেক স্যালাইভেশন হয় এবং মুখে অনেক বেশি থুতু ওঠে, লালা হয় অনেক বেশি, এবং মুখটা সাওয়ারিশ টেস্ট হয়, মুখটা মানে টক 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 স্বাদ লাগে, মুখের মধ্যে টক স্বাদ লাগে। তো এই ইগনিশিয়া রোগীদের আরেকটা ইয়ে হলো যে খাওয়ার সময় তাদের গালের মধ্যে কামড় লাগে, হ্যাঁ, যে খাওয়ার সময় দেখা যায় যে গালে কামড় লাগছে। তো এই লক্ষণটা গুরুত্বপূর্ণ, এবং এটা দেখেও অনেক সময় আপনি ইগনিশিয়া দেখে আপনার দৃষ্টি আকর্ষণ হবে এই লক্ষণগুলো দেখে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই এই সিমটমসটাতে কি কি মেডিসিন আছে একটু দেখানো যাবে কি স্যার? হ্যাঁ, দেখানো যাবে। জি স্যার। আমরা একটু যাই, মাউথে গেলাম, হ্যাঁ, তারপর বাইট যাই, বাইটিং, তারপরে দেন চেক। হ্যাঁ, এই দেখেন, এই যে মাউথ বাইটিং, চেকস, গাল কামড় দেয়, হুয়েন টকিং, কথা বলার সময়, অথবা সুইং, এই চাবানোর সময়। তো এখানে ইগনিশিয়াটা সবচেয়ে বড় মেডিসিন, হাইস্ট গ্রেডে আছে। আর দুইটা মেডিসিন ফার্স্ট গ্রেডে আছে, একটা কোস্টিক্যাম আর এটা নাইট্রিক অ্যাসিড। আর সেকেন্ড গ্রেডে আছে অরামিউনেট, সিকুইডা ভিরুসা, ছোটখাটো আরো কিছু ওষুধ আছে, বিভু, কার্বোয়েনি, ডালকামারা, হাইসিমাস, লাইকোপোডিয়াম, তারপর ফসফরাস, স্পঞ্জিয়া, সালফার, এগুলাতেও আছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওকে। তবে খাওয়ার সময় দেখেন, একটা তো দেখছি যে গালের মধ্যে কামড় দেয়, জিহ্বার মধ্যেও কিন্তু কামড় মারে। হ্যাঁ, দেখেন, এই যে বাইটিং টাং, জিহ্বা কামড় দেয়, এইখানেও কিন্তু ইগনিশিয়া হাই স্কেলে। এবং দেখেন এই যে চুইং অ্যাগ্রাভেশন, চাওয়ানোর সময় তাদের এটা বাড়ে, এটা তো ইগনিশিয়া আছে। তারপরে দেখেন এই যে গালের মধ্যে, এই জিহ্বার মধ্যে কামড় লাগে হুয়েন টকিং, যখন কথা বলতে যায়,
তখন জিহ্বার মধ্যে কামড় লেগে যায়। এটা ইগনিশিয়া ফার্স্ট গ্রেডের মেডিসিন। কে বলছে? এটা ক্যালভিন নার, রজার মরিসন, প্রকাশ বকিল, অ্যান্ড্রে সাইন বিভিন্ন জায়গাতে নেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, অন লুকিং ইনসাইড দ্য মাউথ, যদি মুখের ভিতরের দিক দিয়ে আপনি দেখেন, এই যে গালের ভিতরটা বা মুখের ভিতরটা যদি আপনি দেখেন রোগীর হা করে, ইউ উইল ফাইন্ড দ্যাট দ্য এম্পুলা at the end of the parotid duct is very definite swollen. এম্পুলা হলো মানে এই যে কোন টিউব যেখানে ওপেন হয়, যেরকম আমরা জানি তো এই যে গল ব্লাডার আছে না, পিত্তনালী, পিত্তনালীটা আইসা কোন জায়গায় ওপেন হয়? ডিউডেনামে, তাই না? তো ডিউডেনামের যে যে মুখটা থাকে না যেখানে ওপেন হয়, ওই মুখটাকে বলে এম্পুলা। সেরকম আমাদের যে প্যারোটিড গ্ল্যান্ড আছে কানের পিছনে, প্যারোটিড ডাক্টে কি তৈরি করে? প্যারোটিড গ্ল্যান্ড থেকে প্যারোটিড ডাক্ট হয়ে কি আসে? লালা আসে। লালাটা এসে ওই যে গালের ভিতরে ওইখানে একটা জায়গাতে ওইটা ওপেন করে জিহ্বার নিচের অংশের দিকে, ওই দিক দিয়ে গালের বা ওই দিক দিয়ে। দেখেন আমাদের তেঁতুলের কথা মনে করেন, তেঁতুল সামনে আনেন, দেখবেন যে গালের ওইখান থেকে রস বেরিতে থাকে, হ্যাঁ, জিহ্বার নিচ থেকে না, ওই দিক থেকেও। তো ওই যে অ্যাম্পুলাটা আছে খোলা মুখটা, ওই প্যারোটিড ডাক্টের, তো যদি হা করে আপনি দেখেন, দেখবেন তাদের ওই অংশটা একটু ফুলা। ইট ইজ ইন দিস রিজন, এই রিজনেই দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ দিস ডিফিকাল্টি অ্যান্ড টেন্স টু বাইট দ্য স্লাইটলি পাউটিং মিউকাস মেমব্রেন অন দ্য ইনসাইড অফ দ্য চেক। এই গালের ওই যেখানে অ্যাম্পুলা থাকে ওইদিকে, ওই অংশটায় কিছুটা ফুলে যায়, আর ফুলে যাওয়ার কারণে ওইখানে মিউকাস মেমব্রেন একটু ফুলে থাকার কারণে তখন যারা চাবানোর সময় বা কথা বলার সময় দেখা যায় প্রায় তাদের গালের মধ্যে কামড় লেগে যায়। তা কামড় লেগে যাওয়ার পিছনে কারণটা থাকে এইটাই। ইগনিশিয়া পেশেন্ট উইথ অল দেয়ার ফ্ল্যাটুলেন্স often developed an insatiable desire for bread, which is needless to say very inadvisable. তো ইগনিশিয়া রোগীদের যাদের এই যে পেট খুব ফাঁপা ধরে থাকে, অনেক সময় দেখা যায় তাদের রুটি খাওয়ার তীব্র ইচ্ছা চলে আসে, মানে সাংঘাতিক ইচ্ছা। কোনো ক্রমেই সেই ইচ্ছাকে আপনি নিবারণ করতে পারবেন না রুটি না দেওয়া পর্যন্ত। তো যাই হোক, এই ধরনের রোগীদেরকে এই রুটি খেতে দেওয়া এটা অ্যাডভাইজেবল না। With their digestive upset, you find, of course, the ordinary unstable ignitia makeup. ইগনিশিয়ার যে মেকআপ, সেটার এই ডাইজেস্টিভ যারা আপসেটে ভুগতেছে, সেখানে আমরা কোনো স্টেবল কোনো ইগনিশিয়ার মেকআপ সেখানে দেখতে পাই না। দিস পেশেন্ট আর এক্সাইটেবল, একসময় তারা উত্তেজিত থাকে, আবার দেখা যায় ডিপ্রেস থাকে, কান্নাকাটি করে। মানে একটা এই ইগনিশিয়ার রোগীর ধরন যেরকম, এদের কোনো মানে স্টেবল কোনো মানে সবসময় একই ধরনের কোনো অবস্থা আমরা দেখতে পাই না। সেইখানে তার কনস্টিটিউশন কিরম থাকে, তার মেকআপটা কিরম থাকে। একসময় দেখি তারা খুব হাসি খুশি, কি বলে, হাসে, এরকম। ইগনিশিয়াতে একটা লক্ষণ আছে, একবার হাসে একবার কাঁদে, এই লক্ষণটাও খুব গুরুত্বপূর্ণ। অনেক মানসিক রোগীদের ক্ষেত্রে যখন আপনি দেখবেন যে রোগী একবার খুব হাসতেছে আবার খুব কাঁদতেছে, হ্যাঁ, একসময় খুব হাসতেছে আবার পরক্ষণে কাঁদতেছে, তাহলে সেখানে ইগনিশিয়ার কথা মাথায় আনবেন। তো সেটাই বলছে যে ইগনিশিয়ার মেকআপের মধ্যে আমরা দেখতে পাই, যে তার চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই যে রোগীর কোনো স্টেবল কোনো অবস্থা আমরা দেখি না। একবার দেখি পেশেন্ট খুব উত্তেজনাময়, আবার দেখি পেশেন্ট খুব ডিপ্রেসড, বিমর্ষ, উইপিং, কান্নাকাটি করে। দে ওয়ান্ট অ্যাটেনশন অ্যান্ড সিম্প্যাথি, তারা আরেকজনের দৃষ্টি আকর্ষণ করতে চায়, অ্যাটেনশন চায় এবং সিম্প্যাথি চায়, সান্ত্বনা চায়, এটাও চায়। ইয়েট they are very much more emotional if any sympathy is given to them. যদিও তাদেরকে যদি কেউ সিম্প্যাথি দেয়, সান্ত্বনা দেয়, সেক্ষেত্রে তারা আরো বেশি ইমোশনাল হয়ে পড়ে। এই জন্য ইগনিশিয়ায় সান্ত্বনা একটা বৃদ্ধি আছে, কিন্তু নিজেরা কিন্তু আবার চায় যে কেউ তাকে সিম্প্যাথি দেখ।
তো সে দৃষ্টি আকর্ষণ করতে চায়, সিম্পেথি চায়, কিন্তু যদিও সিম্পেথি দিলে তার ইমোশনাল অবস্থা আরো বেড়ে যায়। And frequently, the commencement of their digestive history dates from some acute emotional upset. অনেক সময় হিস্টোরি তাদের যখন নিবেন, দেখবেন যে তাদের এই যে পেটের যে বিশৃঙ্খলা শুরু হয়েছে, এটা শুরুই হয়েছে কোনো মানসিক কোনো আপসেটের কারণে। যেদিন থেকে একটা ডেট পাবেন যে অমুক দিন তাদের এরকম অবস্থা হয়েছিল, মানসিক দিক দিয়ে সে আঘাত পায়, তারপরে থেকেই দেখা যায় তার এই পেটের সমস্যাগুলো শুরু হয়েছে। এইদার ইমোশনাল শক অথবা নার্ভাস প্রায়, সেটা মানসিক কোনো আঘাত থেকেও হইতে পারে, আবেগজনিত, অথবা স্নায়বিক কোনো ভীতি থেকেও আসতে পারে। এই যে একটু আগে আমি বলেছিলাম একটা মহিলার কথা, যে মা ওই যে জমি নিয়ে তাদের একটু থ্রেট দেওয়া হয়েছিল, জমি কেড়ে নেওয়া হচ্ছে, তার সন্তানকে ক্ষতি করে ফেলবে, এই যে একটা ফ্রাইড পাচ্ছিল, স্নায়বিক ভীতি মহিলার মধ্যে আসছিল, তারপরে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছিল। তো সেই রোগীটাও ইগনিশিয়া দেওয়া নিয়ে ঠিক হয়ে গেছিল। তো ইগনিশিয়া রোগীদের এই যে তাদের ডাইজেস্টিভ সমস্যা, সেটাও ওই ইমোশনাল কোনো আপসেট থেকে আসতে পারে। সেটা হইতে পারে ইমোশনাল কোনো শক থেকে, কষ্ট থেকে, অথবা কোনো আঘাত, মানে ভীতি থেকে। ইগনিশিয়া ইজ নট এ লং অ্যাক্টিং ড্রাগ। ইগনিশিয়া দীর্ঘস্থায়ী ক্রিয়া কোনো মেডিসিন না। In the typical ignitia case, I do not find that the action is much longer than 3 weeks. যারা একদম পুরোপুরি ইগনিশিয়া রোগী, সেই রকম কোনো রোগী পাইনি যারা 3 সপ্তাহের বেশি তাদের মধ্যে এই একমাত্রা কাজ করছে। ইভেন ইন এ ভেরি হাই পোটেন্স, এমনকি খুব উচ্চ শক্তিতে প্রয়োগ করলেও সেই ওষুধটা 3 সপ্তাহের বেশি লাস্টিং করে নাই, তারপরে হয়তো রিপিট করা লাগছে। যাই হোক, তো ইগনিশিয়া লং অ্যাক্টিং মেডিসিন না। এই ছিল মোটামুটি আমাদের ইগনিশিয়ার অবস্থা। আশা করি আপনারা যতটুকু শুনেছেন এখান থেকে নতুন কিছু তথ্য পেয়েছেন। আপনাদের এটা যদি আরো একটু স্টাডি করেন বাসায় যেয়ে, তাহলে জিনিসটা মনের মধ্যে গেঁথে যাবে লক্ষণগুলা। এবং এই ধরনের রোগী অনেক সময় পাবেন, ইগনিশিয়ার রোগী প্রচুর পাওয়া যায়। আশা করি আজকে পড়া থেকে আপনারা উপকৃত হবেন। কারো কোনো কিছু বলার ওয়ালাইকুম আসসালাম ভাই, নেট্রামিওর আর ইগনিশিয়া দুইটা যে সান্ত্বনার বৃদ্ধি, এই দুইটার পার্থক্য কোন জায়গাতে? হ্যাঁ, দুইটাতে সান্ত্বনা বৃদ্ধি আছে। একটা জিনিস পার্থক্য হলো যে নেট্রামিওরে হলো এটা পুরাতন দুঃখ থাকে, হ্যাঁ, দুঃখগুলা একটু পুরাতন থাকে। আর মরিসন একটা জিনিস বলছেন যে ইগনিশিয়ার লক্ষণগুলা তার ফাংশনাল ডিস্টারবেন্স করে শরীরের মধ্যে, হ্যাঁ, ফাংশনাল ডিস্টারবেন্স করে, মানে শরীরের যে বিভিন্ন ক্রিয়া আছে সেটার বিশৃঙ্খলা ঘটায়, কিন্তু ওই যে টিস্যুর মধ্যে পরিবর্তন ঘটায় না। মানুষের যে কোষ কলার মধ্যে যে প্যাথোলজিক্যাল চেঞ্জটা আসে সেটা আসে না দুঃখ থেকে। যদি প্যাথোলজিক্যাল চেঞ্জ আসা যায় তাহলে সেক্ষেত্রে নেট্রামিউ বা সেই ক্ষেত্রে ওয়ারামেট এই জাতীয় ওষুধ লাগে। তো আরো নেট্রামিউর চিহ্নিত করার আরো বহুত পথ আছে, হ্যাঁ, যে নেট্রামিউর খুব গরম কাতর, নেট্রামিউর রোগী খুব বেশি কি হয়, এই লবণ খায়, লবণ পছন্দ করে, তারা ঠান্ডা পানিতে গোসল করতে পছন্দ করে। এগুলো দিয়ে আরো রোদে যাইতে পারে না, আরো অনেক লক্ষণ দিয়ে আপনি চিহ্নিত করতে পারবেন। অনেক সময় দেখা যায় ইগনিশিয়া রোগী ইগনিশিয়া দেওয়ার পরে কিছুদিন ভালো থাকার পর আর ভালো হচ্ছে না, তখন সেক্ষেত্রে দেখা যায় নেট্রামিউর দিলে ভালো হয়ে যায় রোগী। স্যার মূলত ইগনিশিয়া সুপারফিশিয়াল লেয়ার আর নেট্রামিওর ডিপ, হ্যাঁ, তাই মনে হচ্ছে। নেট্রামিউর অনেক গভীর ক্রিয়াশীল মেডিসিন। আর ইগনিশিয়া সুপারফিশিয়াল। জি, আসসালামু আলাইকুম স্যার। জি, স্যার প্রেমে আঘাত তো বলে নেট্রামিও ইগনিশিয়া, এখন দুইজনের মধ্যে দুইটাই তো কাজ করে স্যার। এই ক্ষেত্রে রোগীর দীর্ঘ নিঃশ্বাসও আছে, আবার লবণক্রিয়তাও আছে। এক্ষেত্রে একটু কনফিউশন হয়ে যায় যে কোন দিকে যাওয়া যায়। দীর্ঘ নিঃশ্বাস বেশি এটা ইগনিশিয়াতে প্রাধান্য পায়, বুঝতে পারছেন। আর লবণ প্রিয়তা আসলে এটা নেট্রামিউরে বেশি প্রাধান্য পায়।
এবং দীর্ঘ স্যার নিঃশ্বাস দুইটাই আছে তার মধ্যে, লবণ ছাড়া সে খেতেই পারে না, আর সবসময় একটা দীর্ঘ নিঃশ্বাস, এই হতাশাটা নিয়ে মনে আঘাত সব মিলাই আর কি, সবসময় দীর্ঘ নিঃশ্বাসটা থাকে, দুইটাই তার সমান তালের। আরো অন্যান্য লক্ষণ দেখেন, অন্যান্য লক্ষণ দেখেন স্যার আমি মিলে। একটু অ্যাডিশন করবো এই জায়গায়, ডোন্ট মাইন্ড। জি জি স্যার, অবশ্যই। বলছি এই যে ম্যাডাম যেটা বললেন, যদি মহিলা পেশেন্ট হয় ইগনেশিয়াতে সেরে যাবে নিশ্চিত, আর পুরুষ হলে ন্যাট্রামিউর লাগবে। হ্যাঁ, এটা আর ভেঙে বললাম না। ইগনিশিয়াটা মহিলাদের জন্য বেশি ব্যবহার হয় পুরুষের চেয়ে। স্যার এটা কারণ আছে স্যার, কারণ মহিলাদের গ্রিফ লং লাস্টিং হয় না, এরা সবসময় অল্প সময়। এই জন্য দেখবেন কোন মহিলা প্রেমে ছ্যাঁকা খেয়ে বিয়ে করেনি এমন কোন রেকর্ড নেই, কিন্তু হাজার হাজার পুরুষ আছে বিয়ে করে মানে প্রেমে ছ্যাঁকা খেয়ে বিয়ে করেনি, লাইফ একাই কাটাই দিয়েছে। সুতরাং দিস ইজ দ্য মেইন ডিফারেন্স ইগনিশন ন্যাট্রামিউর। দেবদাস হয়ে গেছে। না স্যার, মহিলাটার বেলায় এমনটাই ঘটছে, প্রায় 3 বছর হয়ে গেছে, সেটা ভুলতে পারে না এবং বিয়ে ও করে আবার নাই, বিয়ে করবে, ও এভাবেই নিশ্চিত সে থাকেন আছে। বিয়ে করবে। জমছে কোনোভাবেই খেলা। যায় না এবং এখনো সে হতাশা বিষণ্ণতায় ভুগতেছে, প্রায় 3 বছর হয়ে গেছে। দেখেন, আসলে এখানে যেটা বললাম, আপনি যদি দুইটা ওষুধে যদি কনফিউজড হয়ে যান যে কোনটা দিবেন কোনটা দিবেন না, জি স্যার, অর্ধেক লক্ষণ ইগনিশিয়ায় মনে হচ্ছে, অর্ধেক লক্ষণ দিয়ে ন্যাট্রামিউর মনে হচ্ছে, আর কিছু লক্ষণ কমন। তো সেক্ষেত্রে আপনি নিজে ঠিক করবেন যে কোনটা তার মধ্যে মনে হচ্ছে যে আসলেই সেই ইগনিশিয়ার পাল্লা বেশি না ন্যাট্রামিউর পাল্লা বেশি। আপনি যেটার যেটার ইয়া বেশি থাকবে সেটা আগে দিবেন, এবং সেটা দেওয়া না অনেক সময় যে সঠিক কাজ করবে এমনও না, ব্যর্থ হইতে পারেন। যদি কাজ না হয় আপনি তখন ইংলিশে দিয়ে যদি কাজ না পান, পরে আপনি ন্যাট্রামিউরে ব্যাক করবেন। স্যার এক্ষেত্রে কি আমি নিষেধ তাকে মানে 2-3 এরকম দুইবার মানে কতদিন পরে চেঞ্জ করবো এটাই বুঝতেছি না, কিন্তু তাকে ধরতেছে না। আপনি যতক্ষণ ওষুধটা রুগী ওই যে ভালো হওয়ার কিছু প্যারামিটার আছে না, রুগী ভালোর জি দিকে স্যার। গেছে কিনা, সেই প্যারামিটার গুলো দেখেন। রুগীর খাওয়া ভালো হবে, ঘুম ভালো হবে, আর যে হেরিং এর যে ল গুলো আছে সেগুলো মিলিয়ে দেখেন। সব মিলিয়ে যদি দেখেন যে রুগী ভালোর দিকে যাচ্ছে, তাহলে আপনি ইংলিশের উপরেই থাকবেন। আর যদি দেখেন যে না, একটা পর্যায়ে যে আর হচ্ছে না, তখন আবার কেস্টিং করবেন। কেস্টিং করে যদি মনে হয় যে এটা এই ন্যাট্রামিউরের লক্ষণ, তাহলে আপনি ন্যাট্রামিউরে চলে যাবেন। স্যার আমি না বেশিরভাগটা নেট্রাম দেখে নেট্রাম দিছি, দেখি কি নেট্রাম দিলে সে কয়েকদিন উৎফুল্ল থাকে, 4-5 দিন যাওয়ার পর আবার আস্তে আস্তে আবার ওই হতাশা বিষণ্ণতায় চলে যায়। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে স্যার, এখানে আমার কাছে আরেকটা কারণ নেট্রাম কি হলো বলে। যে অনেক সময় কারণ যদি থাকে, একদম সামনে যদি কারণ থাকে, কারণ দূর না করলে অনেক সময় রুগীকে আপনি পার্মানেন্ট ভালো করতে পারবেন না। কারণ এটাই সে মন থেকে এটা মুছতেই পারতেছে না স্যার, মানে কোনোভাবেই বলতে পারতেছে না। আমার আব্বার একটা রুগী ছিল, যে সেটা হচ্ছে আহ দেখেন, এই যে ইগনিশিয়ার কমপ্লিমেন্টারি হলো ন্যাট্রামিউর। হ্যাঁ, ইগনিশিয়ার কমপ্লিমেন্টারি হলো ন্যাট্রামিউর। তো ইগনিশিয়া দিয়ে যদি আপনার ভালো না হয় পুরাপুরি, আপনি ন্যাট্রামিউরে চলে যাবেন। আবার ন্যাট্রামিউরের পরে ইগনিশিয়াও হয়তো ভালো কাজ করে। দেখতে হবে আমাকে একটু। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি স্যার, জি স্যার। আচ্ছা, আমরা যদি ন্যাট্রামিউরের ইয়া দেখি, রিলেশনশিপ দেখি, আচ্ছা ওইখানে এইভাবে লেখা নাই। আচ্ছা যাই হোক, তো ভালো কাজ করবে অবশ্যই, সেদিকে দেখতে পারেন। আর আরো অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে, মাইজমেটিক ব্যারিয়ার থাকতে পারে, সেগুলো একটু খুঁজে খুঁজে বের করবেন পেশেন্টের মধ্যে। আর এই যে কথা বলতেছিলাম, আমার আব্বার একটা রোগী ছিল, তো মানসিক রোগী। সে যখন মানসিক রোগী হয়ে গেল, তারপরে হাজবেন্ড দেখা গেছে এদিকে বাবার বাড়ি ছিল, এবং ওষুধপত্র দেওয়ার যখন ঠিক হইল, তখন দেখা যায় ওই হাজবেন্ড আর ওই ওয়াইফকে নিতে চাচ্ছে না। হ্যাঁ, তো তখন যখন না নিতে চাচ্ছিল, এটা নিয়ে নিতেছে না, তখন দেখা যায় সে আবার আস্তে আস্তে আবার মানসিক রোগী হয়ে যেতেছে এরকম, ওই টেনশনে। তো কারণ একটা বড় ফ্যাক্টর, কারণ যদি থাকে সামনে, তাহলে রুগী ভালো করা অনেক কঠিন হয়ে পড়ে। তো কারণ দূর করতে হবে একটা জিনিস। তবে একটা কি, যে এই যে কষ্টটা সহ্য করার ক্ষমতা বেড়ে যায় ইগনেশিয়া বা এই জাতীয় ওষুধ প্রয়োগ করার পরে।
এক্সকিউজ মি স্যার, আসসালামু আলাইকুম। এখানে স্যার খাদিজা আপু যে আহ, ওনার যে কেসটা বলছেন, এটা তো খুব ডিপ গ্রিফ। একটা জিনিস কি, গ্রিফ মানে মানে ওনার যে কেস, এটা যে শুধু ইগনিশিয়ার ন্যাট্রামিও তা না। আর ওনার হয়তো ঔষধ ঠিক আছে, অনেক সময় পোটেন্সি খুব লো দিচ্ছেন, তাও হবে না। আরেকটা যেটা, এখানে তো অরাম আসতে পারে, এখানে তো আপনার ল্যাকেসিস আসতে পারে, হায়োসিয়ামাস আসতে পারে, যেগুলো খুব ডিপ গ্রিফ। এই ধরনের রেমেডি গুলো দেখেন। জি। ম্যাম ওনার মধ্যে অরামের তেমন আসে না, আত্মহত্যার চিন্তা না হয়েছে, উনি একদম স্তব্ধ হয়ে গেছে, বরং ইবাদত বন্দিগি বাড়াইয়া দিছে। মনে হয় যে ওনার কোনো না কোনো ভুলের শাস্তি এটা, এরকম হয়ে গেছে, মানে নিজেকে একদম গুটাইয়া নিয়ে নিছে। স্যার আপনি বলেন স্যার, এই পাপের শাস্তি আমার এই অবস্থা, তাইলে রেমেডি। শুনেন, অরাম যে সবসময় যে আত্মহত্যার দিকে চলে যায় এরকম না, এটা কিন্তু অনেক সময় হ্যাঁ, আসে এটা না। খুব ভুল। হ্যাঁ, এটা আরেকটা স্যার, এই যে হায়োসিয়ামাস, এটা কিন্তু অনেক রং। সময় আমরা ওই যে হ্যাঁ, আরেকটা হচ্ছে যে হায়াসিমাস, আমরা যদি চিন্তা করি যে হায়াসিমাস ওরকম নির্লজ্জ হবে, এটাও না। আমরা কিন্তু স্যার পড়িয়েছিলেন যে হায়াসিমাস কিন্তু দুই ধরনের হয়, একটা খুবই লাজুক, স্যার পড়িয়েছিলেন কিন্তু। জি। তো সেই জন্য বললাম যে অনেক সময় প্যাথোলজির চরম অবস্থা ওইটা, যারা আত্মহত্যা করতে যায় অনেক সব সময় কিন্তু যে ওই অবস্থা আসবে এমন না। আপনার রুগী হয়তো এমন স্টেজে আছে এখন আত্মহত্যার ওই লক্ষণ ওই পর্যায়ে যায় নাই, কিন্তু তার আগের অবস্থায় আরামে আছে সে, তার দুনিয়ার ভাল লাগে না, এই দুনিয়াতে মানে সে ওই যে রিলিজিয়াস হয়ে যাওয়া, এটাও কিন্তু অনেকগুলো মেডিসিনের মধ্যে আছে। অরাম প্রেজ, এটা কিন্তু আছে যে অরামকে পৃথিবীতে ধরে রাখা একমাত্র প্রার্থনা। হ্যাঁ, সালাম আলাইকুম। দেখেন টুক, এই যে টুক অ্যাবাউট উইথ রিলিজিয়ন, এখানে অরাম সেকেন্ড গ্রেডের একটা ওষুধ আছে স্টামোনিয়াম, হাইসেমিয়াস, লেকেসিস, হ্যাঁ বেরেট্রাম। এই বেরেট্রাম ওষুধটা আমরা শুনলেই খালি মনে করি যে বেরেট্রাম একটা এই ডায়রিয়ার ওষুধ বা কলেরার ওষুধ, কিন্তু বেরেট্রাম কিন্তু একটা খুবই বিখ্যাত একটা মেডিসিন, যেটা মানসিক রোগীদের জন্য ব্যবহার হয়। এবং হিউম্যান বলছেন 12 আনা রুগী প্রায় এই বেরেট্রাম অ্যালবাম দিয়ে ভালো করা যাবে, এই জাতীয় একটা কথা মনে আছে হ্যানিম্যানকে দিয়ে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়ে, ওই যে মহিবুর রহমান সাহেব আছে না, এই যে নোয়াখালী, জি জি উনি বছর 3-4 আগে বোধহয় একটা বলছিল, আমাদের ওপেন গ্রুপে আগে চলতো, তো পরে ওখানে উনি বলছিল যে ইগনিশিয়ার পরে নেট্রামোর পিকচার আসে, এরপরে নেট্রামোরের পরে খুব সময় ফসফরিক অ্যাসিড, এরপর তার ভিতরে কোস্টিমার পিকচার আছে, ফাইনালি যায়া অরাম ম্যাটের আসে, এরকম একটা সিরিয়াল বলছিল আর কি। জি তো ওই যে উনি যে বলতেছিল যে নেট্রামোর কাজ করে না, যদি হ্যাঁ নেট্রামোর যদি কাজ নাই করে তাহলে উনি ওই সিকোয়েন্স ন্যাটামোরের যেতে পরে পারে। বেশি ভালো কাজ করে মনে হয় কেলিকা। ওইটা বলছিল, আমি দেখে নাকি যদি না হয়। স্যার আরেকটা কথা আছে, ওই মহিলার ছোটবেলায় আপনি একদিন ক্লাসে বলছিলেন যে ছোট মানে কুকুরের কামড়ের ইতিহাস থাকলে তাকে একবার লাইসিন দিতে হয়। মহিলার আবার ছোটবেলায় কুকুরের কামড় দিছিল, মানে এখনো তার অনেক বয়স হয়ে গেছে, দাগ আছে এখনো, কিন্তু তখন এটার জন্য কোনো ট্রিটমেন্ট নেয় নাই। পোষা কুকুর কামড় দিছিল, ওই জন্য তো বললাম আপনার কোনো মাইজমেটিক সমস্যা কোনো হয় জিনিস নাই। যদি থাকে পিছনে অনেক এখন স্যার সময়। লাইসিনে আর কিছু আমি পাই না ওনার মধ্যে, এর জন্য স্যার দেই নাই, ভাবি না, কিন্তু এটা মনে হয় তাকে কি মাঝখানে দেয়া দরকার স্যার। কুকুর কামড় দিলে যে সবসময় যে লাইসিন এরকম নয়, কুকুর কামড়ের জন্য আচ্ছা, এটা হাইসিমাস ছোটবেলায় একটা তাকে বড় দিছিল আর মেডিসিন, কি। হ্যাঁ বেলাডোন একটা বড় মেডিসিন, স্ট্রামোনিয়াম একটা বড় মেডিসিন, এটা মনে রাখেন। হ্যাঁ, শুধু যে লাইসিন হবে এমন না। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার এই যে জ্বরের সাথে ঠোঁট দিয়া জ্বর ফোঁটা বাড়ায়, এই রুব্রিকটা একটু দেখাইলে ভালো হতো। হ্যাঁ, জ্বর আসে, জ্বরের সাথে জ্বর ফোঁড়া, মুখের ঠোঁট দিয়া মধ্যে জ্বর ফোঁড়া। হারপিস জোস্টার স্যার, হারপিস জোস্টার। হারপিস জোস্টার না, ওটা হারপিস সিমপ্লেক্স বলে। আচ্ছা, আর এটা একটু রুব্রিকটা দেখাইলে খুশি হইতাম। মানে জ্বর টুটু আর কি, জ্বর টুটু। হ্যাঁ, ফিভার ব্লিস্টার বলি অনেক সময়। আচ্ছা, এটা তো ফেসের মধ্যে ন্যাট্রামিউর আছে বেশি না। ভালো কাজ করে আর কি। আচ্ছা দাঁড়ান, ইরাপশন ব্লিস, আচ্ছা এটা মাঝে মাঝে আমি নিজেই পাই না খুঁজে, ঠিক আছে।
স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? আচ্ছা। আমার ওই আমাদের গ্রুপে আছে দুই একজন পুরান প্রেমিকার কথা মনে হলে মাঝে মাঝে নেটে মুটে এনএম খায় মুরগির মতো ঝিমায় কয়েকদিন, ঠিকঠাক থাকে, পরে আবার মাঝে মাঝে খায় আর কি। তাদের তো ভালোই দেখে। কোন মুরগির মতো ঝিমাই স্যার? এই যে এটা দেখেন, ফেস ফেস ইরাপশন ভেসিকল লিপস, তার আন্ডার আছে ফিভার ব্লিস্টার। এটা জি স্যার। রাস্টক সবচেয়ে বড় মেডিসিন এখানে। এই যে দেখেন, ফেসে যাবেন আগে, আমি আবার রুবি স্কুলে যাই। প্রথমে ফেস যাবেন, ফেসে যেয়ে ইরাপশন যাবেন, তারপরে যাবেন ভেসিকল। ভেসিকল মানে পানিপূর্ণ ফুসকা। হ্যাঁ, এটা কোথায় ওঠে? ঠোঁটের উপরে, ঠোঁট লিপ। তারপরে নিচে দেখেন ফিভার ব্লিস্টার। এইভাবে আছে। বড় মেডিসিন রাস্টক্স, ন্যাট্রামিউরা আছে, ল্যাকক্যান, গ্রাফাইটিস, ক্রোটনটিক, ক্রোটেলাস হরিদাস, ক্যালকেরিয়া ফ্লোর, এগুলাতে আছে। স্যার জ্বর হঠাৎ আসে হঠাৎ যায়, আর একটা রুগী। জ্বর হঠাৎ আসে হঠাৎ যায়, এটা আসলে হঠাৎ আসে হঠাৎ যায় এই লক্ষণ যে কোনো ক্ষেত্রে আমরা জেনারেলে পাবো। যে যে এপিয়ারিং দেখেন, জেনারেলি যে দেখবেন এপিয়ারিং সাডেনলি, হ্যাঁ, অ্যান্ড ডিসঅ্যাপিয়ারিং সাডেনলি, এই যে একটা রুব্রিক্স আছে। তো জেনারেল এপিয়ারিং সাডেনলি, ডিসঅ্যাপিয়ারিং সাডেনলি দেখতে হচ্ছে সি কমপ্লেন্ট এপিয়ারিং সাডেনলি, ডিসঅ্যাপিয়ারিং সাডেনলি। এই যে হঠাৎ আসে হঠাৎ যায়, এই যে বেলাডোনা, ক্রোমিক কি ক্রাইসোফেনিক অ্যাসিড মনে হয় এটা, না ক্রোমিকাম অ্যাসিড ক্রোমিকাম, কেলিবাইগ্রাম, নাইট্রিক অ্যাসিড, এই টিউবারকুলিন এগুলো আছে। তো এটা জ্বরের ক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারবেন এই রুব্রিক্স। এটা হচ্ছে কমন, যে কোনো লক্ষণই হঠাৎ আসে হঠাৎ যায়। এখানে কমপ্লেন্টস বিভিন্নভাবে দেওয়া আছে, যে এপিয়ারিং গ্রেজুয়ালি, ধীরে ধীরে আসে, এবং ডিসঅ্যাপিয়ারিং গ্রেজুয়ালি, এবং ধীরে ধীরে যায়। হ্যাঁ, লক্ষণ ধীরে ধীরে আসে ধীরে ধীরে যায় এই লক্ষণ, বা লক্ষণ ধীরে ধীরে আসে এবং সাডেনলি যায়, হঠাৎ করে চলে যায়, এভাবে দেখতে পারবেন। বা লক্ষণ সাডেনলি আসে এবং সাডেনলি চলে যায়, এই যে এখানে এই ওষুধগুলো এভাবে দেখতে পারবেন। তো জ্বরের ক্ষেত্রে যদি দেখি ফিভার যায়, এখানে যদি দেখি সাডেন দিয়ে আছে কিনা, সাডেন প্যারাডক্সিমাস দেখতে বলছে। হঠাৎ করে জ্বর আসলে, শর্ট অ্যাটাক, স্বল্প সময়ের জন্য যদি আসে, তাহলে এই যে এই ওষুধগুলো আছে। তো আমরা যদি ওইভাবে দেখি, ফিভার এপিয়ারিং দেখেন, জ্বর এপিয়ারিং সাডেনলি অ্যান্ড ডিসঅ্যাপিয়ারিং সাডেনলি, হঠাৎ করে জ্বর আসে হঠাৎ করে জ্বর চলে যায়। এখানে একটা ওষুধই আছে থুজা। আর জ্বর ধীরে ধীরে আসে এবং ধীরে ধীরে আসে, এখানে বেশি আমার মনে হয় এখানে যে ওষুধগুলো আছে, ধীরে ধীরে জ্বর আসে হঠাৎ করে চলে যায়, এটা বেলাডোনা আছে। এখানে ধীরে ধীরে জ্বর আসে হঠাৎ করে চলে যায়। তো এই রুব্রিক্সটা, এটা আরো বড় অনেকগুলো মেডিসিন থাকার কথা, এখানে খুব অল্প করে আছে। হ্যাঁ, তো আপনি ওইটাই দেখবেন, এই যে জেনারেলে যে এইটাই দেখবেন, এটা দেখলে সুবিধা বেশি। জেনারেল কমপ্লেন্টস অ্যাপিয়ারিং, এখান থেকে দেখবেন। ব্যথার বেলায় আমরা দেখতে পাই এরকম, যদি আপনি দেখেন যে ব্যথা হঠাৎ করে আসে হঠাৎ যায়, হ্যাঁ, জেনারেল পেইন অ্যাপিয়ারিং গ্রাজুয়ালি, এই দেখেন ব্যথা ধীরে ধীরে গ্রাজুয়ালি আসে এবং ডিসঅ্যাপিয়ার গ্রাজুয়ালি, ধীরে ধীরে ব্যথা যায়, বা ব্যথা ধীরে ধীরে আসে হঠাৎ করে চলে যায়, অথবা ব্যথা অ্যাপিয়ারিং সাডেনলি, হঠাৎ করে ব্যথা আসে এবং ডিসঅ্যাপিয়ার সাডেনলি, হঠাৎ করে ব্যথা চলে যায়।
অথবা ডিজেবল গ্রেজুয়ালি হঠাৎ করে ব্যথা এসে যাওয়ার সময় ধীরে ধীরে যায়। হ্যাঁ, এইরকম এই যে রুব্রিজ গুলো এখানে পাবেন। আর কিছু বলবেন কেউ? স্যার না আসসালামু স্যার, আলাইকুম। থ্যাংক ইউ স্যার। 8:30 বেজে গেছে। জি 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 ম্যাডাম, স্যার আপনার একটা শেষ প্রশ্ন। কোশ্চেন। ম্যাডাম জি শেষ কোশ্চেন, নীলিমা ম্যাডাম। জি স্যার নেট্রামিউর আর রাস্টক্সের মধ্যে যে জট ফুটো আমরা দেখতে পাই সেটার পার্থক্যটা একটু জানাবেন। আচ্ছা, সহজ কিছু জিনিস বলি। ন্যাট্রামিউর তো গভীর ক্রিয়াশীল ওষুধ। যাই হোক, ন্যাট্রামিউর লবণ খায় ম্যাডাম অনেক বেশি, ঠিক আছে? জি ন্যাট্রামিউর গরম কাতর, হ্যাঁ, সে গোসল পছন্দ করে, গোসল করলে ভালো ফিল করে। আর রাস্টক্স শীত কাতর, সে গোসলে তার আরো বৃদ্ধি, হ্যাঁ, ঠান্ডা স্যাঁতস্যাঁতে জিনিসে রাস্টক্সের সবকিছু বৃদ্ধি। তো এই এই জিনিস দিয়ে আপনি পার্থক্য করতে পারবেন। হ্যাঁ, তাছাড়া স্যার এমনি জট শরীরে ফুটো ব্যথা কোনো থাকবে পার্থক্য কি করা না, যাবে? শুধু জ্বর ঠুটু দিয়ে আপনি পার্থক্য অনেক সময় করতে পারবেন না, কারণ ওটা তো একদম ব্যথা কোনটার মধ্যে লোকাল থাকে? লক্ষণ। হ্যাঁ, ব্যথা, জট ফুটোতে ব্যথা কোনটার মধ্যে থাকে? দুটোটার মধ্যেই কি থাকে নাকি নির্দিষ্ট কোনোটাই থাকে? আমার ওইভাবে জানা নেই, আচ্ছা কারো জানা থাকলে করতে পারেন। তবে লোকাল লক্ষণ দিয়ে, এটা তো একদম লোকালের লক্ষণ, যেহেতু ওখানে একটা ফোসকা পড়লে একটা ব্যথা থাকতেই পারে। তবে যদি ব্যথাটা খুব তীব্রভাবে কম বেশি হওয়া, এটা যদি কোনো কিছু থাকে তাহলে ওটা আমার জানা নেই। তবে আমি শুধু ওইগুলো দিয়ে, লোকাল লক্ষণ দিয়ে পার্থক্য করানোর চেয়ে সার্বিক লক্ষণ দিয়ে পার্থক্য করলে বেশি ভালো, আর সেটা মানে বেশি ভালো হবে। তো রাস্টাসের রুগীরা ওই রকম থাকবে, যে শীতকাতর থাকবে, গা ব্যথা থাকবে, মোছামুছি করতে ভাল লাগে। সাধারণত জ্বরের সাথেই তো লক্ষণগুলো আসে, জ্বরের লক্ষণগুলো মিলাবেন, তাহলে আপনি সহজে পাবেন। ন্যাট্রিমিয়া রুগীরা জ্বরের মধ্যেও দেখা যায় যে অনেক সময় তারা গোসল করলে ভালো ফিল করে। হ্যাঁ, গায়ে কাপড় রাখতে চাবে না, কারণ গরম লাগে তার বেশি। আচ্ছা। আর স্যার এই যে ইগনেশিয়ার ক্ষেত্রে বলা হয়েছে যে তার এই যে খাবারের পছন্দটা পরিবর্তন হয়, এখন হ্যাঁ, খাবার পরিবর্তন হয়, অন্য কিছুরও কি পরিবর্তন হয়? অন্যান্য লক্ষণও তার অনেক সময় পরিবর্তন হয় ইগনিশিয়া রোগীদের। স্যার পছন্দের মুড মুড খুব চেঞ্জ হয়। পছন্দের তো বললাম যে ইগনিশিয়া রোগীদের এই যে বলাই হলো এখানে যে এই যে তাদের গরম খাবার অপছন্দ, হুম হ্যাঁ, তারপরে ধরেন তার একটা খাবার হয়তো পছন্দ, কিন্তু এইগুলোর উপর রিলে করতে না করছে, কারণ এটা মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে আসে। হ্যাঁ, তবে আচ্ছা যেগুলো কনস্ট্যান্ট যেগুলো থাকে, যে তার কফি খাওয়াতে তার বৃদ্ধি হয়, টোবাকো টোবাকো। বৃদ্ধি হয়, অ্যালকোহলিক জিনিস, টি, এগুলাতে তার বৃদ্ধি হয়, স্টিমুলেন্ট জিনিসে বৃদ্ধি হয়, এগুলো আপনি রোগীর মধ্যে পাবেন। আর ইগনিশিয়া সিলেকশন করতে চাইলে কিছু মানসিক দিকগুলোও দেখতে হয় রোগীদের, ওগুলো যদি মিলাইতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। জি স্যার। জি, একটু জানা ছিল। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আজকে খুব প্রাণবন্ত একটা ক্লাস হয়েছে, এবং ইগনেশিয়ার প্রতি সবার একটা দুর্বলতা বলে সবলতা বলে ছিল, তো সেটা আরো আপনি স্ট্রং করে দিয়েছেন আমাদের কনফিডেন্স। আলহামদুলিল্লাহ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে ফর্মালি আমাদের ক্লাস এখানে শেষ হলো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। রানী ম্যাডাম আছেন? রানী ম্যাডাম? জি আছি, আলহামদুলিল্লাহ। জি জি আছি। ম্যাডাম, ওই যেটা আপনি বলছিলেন যে অ্যাংজাইটি আর কি জানো গ্রিফ, তাই তো?